minus 1 minute. T minus 50 seconds. T minus 40 seconds. T minus 30 seconds. T minus 20 seconds. Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তো কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে আজকে আমি ক্যামেরার সামনে আসতে পারলাম না। তো কথা বাড়ানোর আগে সবাই কাইন্ডলি একটু দ্রুত কনফার্ম করে জানাবেন যে আমার ভয়েস আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা এবং কম্পিউটার স্ক্রিন আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা। তো কাইন্ডলি সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাবেন। আচ্ছা, ওকে। আচ্ছা, তো আশা করছি সকলেই আমার ভয়েস ঠিকঠাক শুনতে পাচ্ছেন এবং কম্পিউটার স্ক্রিন আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন। তো বেসিক্যালি ক্যামেরার বিষয়ের উপরে তো আমরা অনেকগুলো ক্লাস অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আমরা হয়তো এখন অনেকেই অনেক কিছুই জানি, আমরা কিভাবে শট দিব, কোন ফ্রেমে কোন অ্যাঙ্গেলে কখন কিভাবে শট নিতে হবে, বা আমাদের শটের জন্য পারফেক্ট টাইমিং কোনটা, পারফেক্ট লাইটিং কিভাবে করতে হবে, ইনডোর আউটডোরে কিভাবে শট নেব। তো মোট কথা হচ্ছে ক্যামেরা সংক্রান্ত আমরা সব কিছুই তো খুঁটিনাটি সব কিছুই আমাদের জানা হয়ে গেছে, কিন্তু আমাদের যে বিষয়গুলো বাদ রয়েছে তা হচ্ছে ড্রোন দিয়ে হচ্ছে কিভাবে সিনেমাটোগ্রাফি করব, কিংবা হচ্ছে অ্যাকশন ক্যাম দিয়ে হচ্ছে কিভাবে সিনেমাটোগ্রাফি করব। এই দুটো কিন্তু এখনও বাদ রয়ে গেছে। তো এই দুটো থিমের উপরে বেস করেই কিন্তু আজকের ক্লাসটি সাজানো হয়েছে এবং ক্লাসের লাস্টের দিকে হচ্ছে বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের সাথে কথা হবে। অর্থাৎ সামহাও আপনারা অনেক ভালোভাবে সিনেমাটোগ্রাফি করলেন, কিন্তু তারপরও হচ্ছে আপনি আপনার যে স্টোরি সেই স্টোরি কিন্তু ফুটাই তুলতে পারলেন না। তো সেই বিষয়ের উপরে বেস করেই আপনি কিভাবে সুন্দর একটা স্টোরি দাঁড় করাবেন এবং কোন ওয়েতে শটগুলো নিলে আপনার স্টোরি ঠিকভাবে প্রেজেন্ট করতে পারবেন, এই সকল বিষয় নিয়ে কিন্তু হচ্ছে লাস্টের দিকে আমি একটা পোর্শন রেখেছি। তো কাইন্ডলি সবাই একটু ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন এবং আই থিঙ্ক সবাই হচ্ছে একটু মনোযোগ দিলে আজকের ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে একটু খেয়াল রাখা দরকার, তা হচ্ছে আমরা যারা অ্যাকশন ক্যাম কিংবা হচ্ছে ড্রোন দিয়ে ভিডিও তৈরি করব না, তারা কি আজকের ক্লাসটি দেখবো কিনা। তো আজকের ক্লাসটি হচ্ছে তাদের জন্য সেমভাবে ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে আপনি যে সব সময় হচ্ছে একটা স্মার্টফোন দিয়ে কিংবা ডিএসএলআর দিয়ে সব সময় ভিডিও করে যাবেন এমনটি না। হয়তো বা আপনার এর মাঝখানে কিছু অ্যাকশন ক্যামের শটের প্রয়োজন পড়তে পারে, কিংবা হচ্ছে সামহাউ ইন ফিউচারে হচ্ছে আপনার ড্রোন শট নেওয়ার দরকার পড়তে পারে। তো সেই সকল ক্ষেত্রের জন্য হচ্ছে আপনার আজকের ক্লাসটি ভালোভাবে হচ্ছে একটু কনসেন্ট্রেশন দিয়ে দেখে রাখা দরকার। আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার সবার জন্য তা হচ্ছে আমরা এই ক্লাসের শেষের দিকে হচ্ছে যে পোর্শনটা রাখা হয়েছে অর্থাৎ স্টোরি টেলিংয়ের উপরে, অর্থাৎ আপনি আপনার যে গল্প সেটা কেন ফুটায় তুলতে পারতেছেন না, কিংবা আপনি খুব সুন্দরভাবে সিনেমাটোগ্রাফি করলেন, খুব সুন্দরভাবে ভিডিওগুলো নিলেন, কিন্তু তারপরও হচ্ছে আপনি আপনার যে স্টোরি সেটা ফুটায় তুলতে পারলেন না। তো কি কি কারণে হচ্ছে আমরা এই ধরনের ভুলগুলো করে থাকি, কিংবা
কি কি ওয়েতে শর্টগুলো নিলে হচ্ছে আমরা আমাদের স্টোরি ঠিকঠাকভাবে ফুটায় তুলতে পারবো। তো এই সকল বিষয় কিন্তু ক্লাসের শেষের দিকে একটা সুন্দর পোর্শন রয়েছে, তো সেটা কিন্তু সকলের জন্যই খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, তো শুরুতেই হচ্ছে আমরা অ্যাকশন ক্যাম নিয়ে কথা বলবো, দেন হচ্ছে আমরা ড্রোন নিয়ে কথা বলবো, এবং লাস্টের পোর্শনে হচ্ছে আমরা স্টোরি টেলিং নিয়ে কথা বলবো। তো যখনই হচ্ছে আহ, তো যখনই হচ্ছে অ্যাকশন ক্যাম নিয়ে কথা আসে, তখনই হচ্ছে আমাদের সামনে যে জিনিসটি বা আমাদের সবার মাথায় যে জিনিসটা আসে তা হচ্ছে অ্যাকশন ক্যাম কি, অ্যাকশন ক্যাম কীভাবে কাজ করে এবং আমরা এটাকে কীভাবে ইউজ করব। ওকে, তো প্রথমে বলে রাখি, অ্যাকশন ক্যাম হচ্ছে যে ধরনের শটগুলো নেওয়ার ক্ষেত্রে আপনি স্মার্টফোন ইউজ করতে পারতেছেন না, কিংবা সামহাউ আপনি ডিএসএলআর দিয়েও হচ্ছে এই ধরনের শটগুলো নিতে পারতেছেন না, কিংবা হচ্ছে খুব কি বলে রানিং কোনো শট নিচ্ছেন, যেমন ধরেন আপনি চাইলেই কিন্তু একটা স্মার্টফোন কিংবা ডিএসএলআর দিয়ে হচ্ছে আপনি একটা মোটো ব্লগ করতে পারেন না, কারণ আমাদের যে স্মার্টফোন কিংবা আমাদের যে ডিএসএলআর ক্যামেরা, এটা কিন্তু আমরা চাইলেও হচ্ছে সেইভাবে ফ্রেম করতে পারবো না কিংবা লাগিয়ে রাখতে পারবো না। তো এক্ষেত্রে ছোট যে ক্যামেরাগুলো অর্থাৎ অ্যাকশন ক্যাম কিন্তু খুবই কাজে দেয়। ওকে, তো আমরা অ্যাকশন ক্যাম কিন্তু সেই সকল কাজের জন্যই ইউজ করব, যাতে করে হচ্ছে আমরা অনেক ভালো ভালো শটগুলো খুব স্মুথলি উঠায় আনতে পারি। এরপরে আসা যাক হচ্ছে এটা কিভাবে কাজ করে। নর্মালি দেখা যায় যে ধরেন আপনি একটা দামি ফোন না কিনলে কিন্তু আপনি আন্ডার ওয়াটার কোনো শট নিতে পারবেন না। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি করা যায়, সেক্ষেত্রে আপনার কাছে যদি একটা অ্যাকশন ক্যাম থাকে যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ, আপনি চাইলেই সেটা নিয়ে হচ্ছে আন্ডার ওয়াটারের যে কোনো শট আপনি নিয়ে আসতে পারলেন, কিংবা হচ্ছে আপনি রেইনি ডেতে হচ্ছে বৃষ্টিতে ভিজে কোনো শট নিতে চান, সেক্ষেত্রে আপনার এই অ্যাকশন ক্যাম খুবই কাজে দিবে। তাছাড়া হচ্ছে দেখা দেখা যায় যে আপনি যে কোনো একটা স্লোমো করতে চান, যেমন ধরেন একটা ফায়ার ব্লাস্ট হবে, সেখানে হচ্ছে আপনি একটা স্লোমো করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ফোন কিংবা ক্যামেরা কিন্তু তার ধারে কাছেও রাখবেন না, তো সেই ক্ষেত্রে কাজে দেবে কিন্তু এই ছোট অ্যাকশন ক্যাম। ঠিক আছে, তো আমরা হচ্ছে বেসিক্যালি চিন্তা করে নিব যে আসলেই আমরা যে কন্টেন্ট ক্রিয়েট করতেছি সেই কন্টেন্ট ক্রিয়েটের ভেতরে আসলেই দরকার আছে কিনা। হ্যাঁ, যে আমরা যে একটা ফুটেজ অ্যাড করব আমাদের যে অনেকগুলো সিনেমাটোগ্রাফির শট আমরা নিয়েছি, তার মাঝখানে যে কেন একটা গোপ্রো দিয়ে কিংবা হচ্ছে যে কোনো একটা অ্যাকশন ক্যাম দিয়ে একটা ফুটেজ কেন অ্যাড করব, তার ভ্যালু আছে কি না, কিংবা আমার যে গল্প বা আমার যে স্টোরি তার ভেতরে এটা কোনো নতুন করে কোনো ভ্যালু ক্রিয়েট করতেছে কি না। তো এই সকল বিষয় মাথায় রেখেই কিন্তু হচ্ছে আপনাকে অ্যাকশন ক্যামের যে শটগুলো আপনি নেবেন সেগুলো ইউজ করতে হবে। অনেকেই দেখা যায় যে হচ্ছে অ্যাকশন ক্যাম ইউজ করে হচ্ছে ডেইলি ব্লগ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং করতে পারে। তো সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, আপনারা যদি একটা অ্যাকশন ক্যাম ইউজ করেন সেক্ষেত্রে আপনি রেগুলার বেসে ভিডিও তৈরি করতে পারবেন, অ্যাকশন ক্যামের কাজও করতে পারবেন, এবং আপনার যে মেইন যে ক্যামেরার দরকার বা মেইন যে মাস্টার শটগুলো সেগুলোও কিন্তু আপনি এর মাধ্যমে নিতে পারবেন। হ্যাঁ, তো এরপরে আসা যাক হচ্ছে আমরা এটা কেন ইউজ করব। তো এই যে বিষয়গুলো বলতেছিলাম যে যে সকল জায়গায় আমরা নর্মালি আমাদের ফোন ইউজ করতে পারি না কিংবা নর্মালি আমাদের ক্যামেরাগুলো ইউজ করতে পারি না, তো সেই সকল ক্ষেত্রে কিন্তু খুবই কাজে দেয় হচ্ছে এই অ্যাকশন ক্যাম। হ্যাঁ, যেমন হচ্ছে আপনি দুই তলার পর দিয়ে কিন্তু দুই তলার উপর দিয়ে আপনি একটা ফোন চাইলেই নিচে ফেলে দিয়ে কোনো একটা শট নিতে পারেন না, সেক্ষেত্রে ফোন ড্যামেজ হওয়ার সম্ভাবনা 100%। হ্যাঁ, চাইলেই একটা ক্যামেরা আমরা ফেলে দিতে পারি না, কিন্তু একটা অ্যাকশন ক্যাম আমরা দুই তলার উপর দিয়ে ফেলে দিতে পারি। হ্যাঁ, কারণ অ্যাকশন ক্যামগুলো ওইভাবেই তৈরি হয়। তো ক্ষেত্র বিশেষে হচ্ছে আমরা মূলত অ্যাকশন ক্যামগুলো ইউজ করব, যারা হচ্ছে অ্যাকশন ক্যামকে ডেইলি নেসেসারি বেস হিসেবে ইউজ করতে চাই তারা ব্যতীত, এবং যারা হচ্ছে আমরা শুধুমাত্র ক্যামেরা দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করতে চাই, মাঝখানে মনে হচ্ছে যে কিছু ভ্যালু অ্যাড করা দরকার, সেক্ষেত্রে হচ্ছে আপনি চাইলেই হচ্ছে একটি অ্যাকশন ক্যামের ফুটেজ সেখানে অ্যাড করতে পারেন। আচ্ছা, এরপরে আসা যাক হচ্ছে অ্যাকশন ক্যাম কত ধরনের হয়ে থাকে। হ্যাঁ, বিভিন্ন ব্র্যান্ডের অ্যাকশন ক্যাম হয়ে থাকে। তো বেসিক্যালি ডে বাই ডে হচ্ছে অ্যাকশন ক্যাম্পগুলো হচ্ছে খুবই ছোট হয় এবং এগুলো খুবই প্রিমিয়াম ফুটেজ আপনাকে দেবে, অর্থাৎ আপনি চাইলেই একটা অ্যাকশন ক্যাম্প দিয়ে 4K রেকর্ডিং করতে পারবেন। তো বিভিন্ন ব্র্যান্ডের হচ্ছে অ্যাকশন ক্যাম্প থাকে, আপনারা চাইলে যে কোনো একটি অ্যাকশন ক্যাম্প, বিভিন্ন দামের বিভিন্ন ভেরিয়েন্টের অ্যাকশন ক্যাম্প থাকে, আপনারা আপনাদের মতো করে চুজ করে আপনাদের প্রাইস রেঞ্জের ভেতরেই কিন্তু আপনারা চাইলে যে কোনো ধরনের অ্যাকশন ক্যাম্প হচ্ছে কিনে নিতে পারেন। আচ্ছা, এরপরে আসা যাক হচ্ছে
অ্যাকশন ক্যাম যে ইউজ করব, অ্যাকশন ক্যামের ভেতরে হচ্ছে আমাদের কোন কোন বিষয়গুলো হচ্ছে একটু মাথায় রাখা দরকার। আমরা চাইলেই তো হচ্ছে একটা অ্যাকশন ক্যাম কিনে নিয়েই শটে নেমে যেতে পারি না, কিংবা আমরা চাইলেই তো কোনো একটা শট ধূপ করেই হচ্ছে অ্যাকশন ক্যাম দিয়ে নিতে পারি না। তো সেক্ষেত্রে আমাদের বেশ কিছু জিনিস হচ্ছে একটু মাথায় রাখা দরকার। তা হচ্ছে অ্যাকশন ক্যামের বেসিক সম্পর্কে আমাদের একটা ধারণা রাখতে হবে যে আসলে ঠিক অ্যাকশন ক্যাম দিয়ে আমরা কোন ধরনের শটগুলো নিতে পারবো এবং আমরা চাইলেও কোন ধরনের শটগুলো নিতে পারবো না। হ্যাঁ, আপনি সামহাও চিন্তা করলেন যে আমি শুধুমাত্র একটা অ্যাকশন ক্যাম কিনবো এবং সেটা দিয়ে হচ্ছে সব ধরনের ভিডিওগ্রাফি করতে পারবো, কিন্তু এটা সম্ভব না। হ্যাঁ, আপনি চাইলে কিছু শট নিতে পারবেন, কিন্তু প্রো লেভেলের কিছু মাস্টার শট কিন্তু আপনি চাইলেও হচ্ছে অ্যাকশন ক্যাম দিয়ে নিতে পারবেন না, কারণ সেক্ষেত্রে হচ্ছে আপনার ডিএসএলআরের দরকার পড়বে, কিংবা হচ্ছে আপনার সেক্ষেত্রে স্মার্টফোনের দরকার পড়বে। এরপরে আসা যাক হচ্ছে অ্যাকশন ক্যাম নিয়ে কাজ করতে হলে আমাদের লাইটিং সম্পর্কে ব্যাপক ধারণা রাখতে হবে, কারণ ইচ অ্যান্ড এভরি প্রত্যেকটা ক্যামেরার বা প্রত্যেকটা জিনিসের হচ্ছে আলাদা আলাদা লাইটিং দরকার। যেমন আপনার স্মার্টফোনে দেখবেন যে অল্প লাইটে খুব সুন্দর ছবি তুলে দেয়, কিন্তু ডিএসএলআরের ক্ষেত্রে দেখবেন যে অল্প লাইটে খুব সুন্দর ছবি আসে না, সেখানে কিন্তু অনেক লাইটিংয়ের দরকার পড়ে। তো ওই একইভাবে কিন্তু হচ্ছে অ্যাকশন ক্যামের ক্ষেত্রেও কিন্তু আলাদা লাইটিংয়ের একটা ব্যাপার রয়েছে। হ্যাঁ, এরপরে আসে হচ্ছে অ্যাঙ্গেল নিয়ে। আমরা হচ্ছে নর্মালি আমাদের যে ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে যে ভিউটা পাই, কিংবা হচ্ছে আমরা আমাদের স্মার্টফোনে যে অ্যাঙ্গেলে রেখে যে ধরনের ভিডিও তৈরি করতে চাই, হ্যাঁ, তো সেই সেম অ্যাঙ্গেলে বা সেই সেম ফ্রেমে কিন্তু আমরা অ্যাকশন ক্যাম দিয়ে কোনো একটা ভিডিও রেকর্ড করলে কিন্তু অতটা ভালো আসবে না, কারণ এর নির্দিষ্ট কিছু অ্যাঙ্গেল রয়েছে এবং নির্দিষ্ট কিছু ফ্রেম রয়েছে। হ্যাঁ, তো আমাদের এই সকল বিষয়গুলো একটু জানতে হবে যে আমরা চাইলেই হচ্ছে যে কোনো, আমরা এত দিন যে ক্লাসগুলো করেছি সেই ক্লাসগুলোতে হচ্ছে বিভিন্ন ফ্রেম, বিভিন্ন অ্যাঙ্গেল সম্পর্কে জেনেছি, এবং ওই ফ্রেম, ওই অ্যাঙ্গেলগুলো আমরা নর্মালি স্মার্টফোন দিয়ে যখন ভিডিওগ্রাফি করি, কিংবা হচ্ছে ডিএসএলআর দিয়ে যখন ভিডিওগ্রাফি করি, তখন কিন্তু খুবই মাস্টার লেভেলে কাজে আসে। কিন্তু সামহাও আপনারা যদি ওইটারে গোপ্রো কিংবা হচ্ছে যে কোনো অ্যাকশন ক্যামেরার ভিতরে ইউজ করতে চান, তখন কিন্তু দেখবেন যে আপনি প্রপার ইউজ করতে পারতেছেন না, কারণ অ্যাঙ্গেল এবং ফ্রেমের দুটো জিনিস কিন্তু এখানে আলাদা। কারণ আমরা স্মার্টফোন দিয়ে একরকম ভিডিও আসে, এবং গোপ্রো দিয়ে বা যে কোনো অ্যাকশন ক্যাম দিয়ে ভিডিও করলে অন্যরকম একটা ফুটেজ আসে। কারণ নর্মালি হচ্ছে দুটোর মধ্যে যে ডিফারেন্স, এটা তো আপনারা বুঝতেই পারতেছেন যে আসলেই আমরা যখন গোপ্রো দিয়ে বা কোনো অ্যাকশন ক্যাম দিয়ে ভিডিও করব, সেটা ডেইলি বেসিসে দেখা যায় যে আমরা একটা মোটো ব্লগ করতেছি, সেক্ষেত্রে হচ্ছে গোপ্রো বা অ্যাকশন ক্যাম হচ্ছে আমরা আমাদের হেলমেটের সাথে লাগিয়ে রেখে সুন্দর একটা ভিডিও তৈরি করে নিলাম, সেক্ষেত্রে কিন্তু আলাদা ফ্রেম, আলাদা অ্যাঙ্গেল কাজ করে। কিন্তু আপনি যখন হচ্ছে মোটর সাইকেলে বসে আপনি আপনার ফোন দিয়ে ভিডিও করতেছেন, সেক্ষেত্রে কিন্তু আলাদা ফ্রেম, আলাদা অ্যাঙ্গেল আসে। তো এই ব্যাপারটা হচ্ছে আপনাদের একটু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এরপরে আসে হচ্ছে মুভমেন্ট। হ্যাঁ, আমরা ডিএসএলআর নিয়ে ক্লাস করেছি, আমরা স্মার্টফোন নিয়ে ক্লাস করেছি, আমরা খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় কিন্তু জেনেছি, কিন্তু সামহাও ওই স্মার্টফোন এবং ডিএসএলআর যেভাবে মুভ করা দরকার, বা আমরা তো মুভমেন্ট নিয়ে কাজ করেছি, কথা বলেছি, ক্লাস করেছি, তো ওর ভিতরেই হচ্ছে আপনারা অনেক কিছু জেনেছেন যে আমরা স্ট্যান্ডে বসাতে পারবো, আমরা টপ হ্যান্ডেল লাগাতে পারবো, আমরা গিম্বল ইউজ করতে পারবো, কিন্তু সামহাও গোপ্রোর ক্ষেত্রে কিন্তু মুভমেন্ট অনেকটাই আলাদা। হ্যাঁ, আপনারা যখন কোনো একটা অ্যাকশন ক্যাম দিয়ে ভিডিও করবেন, তখন কিন্তু মুভমেন্ট এর দিকে হচ্ছে একটু বেশি খেয়াল রাখতে হবে, কারণ জিনিসটা যেহেতু ছোট এবং মিনিমাল, এবং সেহেতু আপনার ওই ছোট জিনিসের ভেতর দিয়েই কিন্তু মাস্টার শটগুলো বের করে আনতে হবে। আচ্ছা, তো এরপরে কিন্তু হচ্ছে ডিউরেশনের একটা ব্যাপার আছে। হ্যাঁ, কারণ হচ্ছে নর্মালি আপনি একটা জিনিস খেয়াল করেন যে আপনি কোনো একটা ভিডিও রেডি করতে চান, সেই ভিডিওর ভেতরে হচ্ছে যে আপনি কিছু পরিমাণে শর্ট অ্যাড করতে চান। যেমন হচ্ছে কিছু ধরনের ভিডিও আপনি তৈরি করলেন, সেই ভিডিওগুলো হচ্ছে আপনি যে মেইন ভিডিও তৈরি করেছেন সেই ভিডিওর ভেতরে হচ্ছে ছোট ছোট করে অ্যাড করতে চান। তো এই ক্ষেত্রে ডিউরেশন কিন্তু একটা বড় ফ্যাক্টর। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি নর্মালি অনেকগুলো মাস্টার শট নিয়ে সুন্দর একটা ভিডিও তৈরি করলেন, সেই ভিডিওর ভেতরে আসলেই হচ্ছে অ্যাকশন ক্যামের কোনো একটা ফুটেজের দরকার আছে কিনা, কিংবা আপনি অ্যাকশন ক্যামের একটা ফুটেজ সেখানে অ্যাড করতে পারবেন কিনা, কিংবা অ্যাড করতে চাইলেও তার ডিউরেশন কতটুকু হবে, এই সকল বিষয় কিন্তু একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা চাইলেই হচ্ছে আমাদের যে মাস্টার শটগুলো রয়েছে তার ভেতরে হচ্ছে খুব বেশি ডিউরেশন, বা যদি প্রয়োজন না হয় তাহলে হচ্ছে আমরা খুব বেশি বড় ধরনের কোনো শট তার ভিতরে অ্যাড করব না। এরপরে আসে হচ্ছে স্লোমো। নর্মালি বেসিক্যালি আমরা অ্যাকশন ক্যাম মানুষ ইউজ করেই হচ্ছে স্লোমোর জন্য, কিংবা আন্ডার ওয়াটারের কোনো শট নেওয়ার জন্য, কিংবা হচ্ছে বিভিন্ন ধরনের মোটো ব্লগ করার জন্য, বা এই জাতীয় সামথিং। তো স্লোমোর ক্ষেত্রে নর্মালি দেখা যায় যে আমরা যে ধরনের ডিভাইস ব্যবহার করি,
সেখানে হচ্ছে যেমন ধরেন আমরা আমাদের স্মার্টফোন দিয়ে হচ্ছে আমরা স্লোমো করতে পারি, কিংবা হচ্ছে আমরা ক্যামেরা দিয়ে চাইলেও ফুটেজ নিয়ে সেখান থেকে স্লোমো করে নিতে পারি। কিন্তু মেইন ব্যাপারটা হয় হচ্ছে এফপিএসে, হ্যাঁ, ফ্রেম পার সেকেন্ডে। যেহেতু আমরা যদি অ্যাকশন ক্যাম দিয়ে কোনো স্লোমো তৈরি করি, সেই স্লোমো কিন্তু অনেক অনেক বেশি প্রিমিয়াম লাগবে, যেটা হচ্ছে আমাদের নর্মাল স্মার্টফোন দিতে পারে না। কারণ নর্মাল স্মার্টফোনে যতটুকু এফপিএস থাকে, একটা অ্যাকশন ক্যামে কিন্তু তার থেকে অনেক বেশি এফপিএস থাকে, অর্থাৎ আপনি খুব স্মুথ স্লোমো পাবেন সেখান থেকে। ওকে, তো আশা করছি হচ্ছে অ্যাকশন ক্যাম যদি আমরা ইউজ করতে চাই, তাহলে আমাদের ঠিক কোন কোন ব্যাপারগুলো একটু মাথায় রাখা দরকার, সেই সকল বিষয় আপনারা বুঝতে পেরেছেন। যেমন এরপরে আসা যাক হচ্ছে অ্যাকশন ক্যামের বেসিকের ভেতরে তাহলে কি পড়ে। যেহেতু প্রথম পয়েন্টটাই ছিল বেসিক নিয়ে, তো সেই বেসিকের ভেতরে যেটা পড়ে তা হচ্ছে আমরা নর্মালি যদি কোনো অ্যাকশন ক্যাম দিয়ে ভিডিও তৈরি করি, সেক্ষেত্রে হচ্ছে আমরা 4K রেজুলেশন পাবো, সুপার ফটো পাবো, তারপর হচ্ছে লাইভ স্ট্রিমিং করতে পারবো, হাইপার স্মুথ ফুটেজ আপনি সেখান থেকে পাবেন, টাইম ল্যাপস কিংবা হচ্ছে স্লোমো সেখান থেকে পাবেন, ওয়াটারপ্রুফ শটগুলো সেখান থেকে পাবেন, এবং ওয়াইড শটগুলো সেখান থেকে পাবেন। নর্মালি কি হয় যে আমরা যখন কোনো স্মার্টফোন দিয়ে শট নিই, সেই স্মার্টফোন দিয়ে শট নেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে আমরা সবার স্মার্টফোনে কিন্তু ওয়াইড ফ্রেমে ভিডিও করার সুযোগ থাকে না। মানে আপনি একটা এরিয়ায় গেলেন, সেই এরিয়াতে হচ্ছে আপনি পুরো এরিয়াটা কভার করতে চান, কিন্তু সামহাও আপনার ফোনের যে ক্যামেরা কিংবা আপনার ডিএসএলআর যে ক্যামেরা, সেটা হচ্ছে পুরো এরিয়া সুন্দরভাবে কভার করতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই হচ্ছে যে কোনো একটা অ্যাকশন ক্যাম দিয়ে খুব সুন্দর একটা প্রিমিয়াম লেভেলের ফুটেজ সেখান থেকে বের করে আনতে পারেন। কারণ যেহেতু আপনি অ্যাকশন ক্যামে হচ্ছে ওয়াইড ভিডিওগ্রাফি করতে পারবেন। এরপরে আসে হচ্ছে 4K রেজুলেশন, যেটা বলতেছিলাম যে শুরুতেই 4K রেজুলেশনের কথা বললাম, যে আপনারা চাইলেই যে কোনো একটা অ্যাকশন ক্যাম দিয়ে 4K রেজুলেশনের ভিডিও তৈরি করতে পারবেন। কারণ যেহেতু আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েট করতে হবে এবং আমাদের কন্টেন্টের মান একটু ভালো হতে হবে, সেহেতু হচ্ছে আমরা 2K 4K দিকে যাব না কেন। তো সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাকশন ক্যাম ব্যবহার করেই কিন্তু আমরা 4K রেজুলেশনের ভিডিও সেখান থেকে ক্রিয়েট করে ফেলতে পারি। এরপরে আসে সুপার ফটো, লাইভ স্ট্রিমিং। এক এক করে প্রত্যেকটা বিষয় হচ্ছে একটু আপনাদের সংক্ষেপে বর্ণনা করে দিই, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। নর্মালি দেখেন যেটা হয় যে এখানে হচ্ছে 4K রেজুলেশনের একটা ভিডিও আমি এখানে রেখেছি। অর্থাৎ আপনারা নর্মালি যদি কোনো অ্যাকশন ক্যাম ইউজ করে থাকেন, তাহলে সেই অ্যাকশন ক্যাম দিয়ে ঠিক 4K রেজুলেশনের ভিডিও দেখতে কেমন হবে তার একটা জাস্ট একটা স্যাম্পল এখানে এনে রেখেছি, আপনারা দেখলেই হচ্ছে বুঝতে পারবেন। নর্মালি আমাদের স্মার্টফোনের ক্ষেত্রে কিন্তু 4K রেজুলেশনের যে ভিডিওটা থাকে, সেই ভিডিওর ভিতরে দেখবেন যে ক্রিস্টালনেস একটু কম থাকে, কিন্তু সামহাও আপনি যদি কোনো অ্যাকশন ক্যাম দিয়ে ভিডিওগুলো করেন, তাহলে সেক্ষেত্রে দেখবেন যে এর ক্রিস্টালনেস বা ক্লিয়ারিটি অনেক বেশি থাকে। হ্যাঁ, তো এরপরে আসা যাক হচ্ছে সুপার ফটো জিনিসটা কি, যেটা বলতেছিলাম। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন কোনো একটা কন্টেন্ট ক্রিয়েশন করি, বা আমরা যদি আউটডোরে কোনো একটা ভ্লগ করতে চাই, তো সেক্ষেত্রে কি হয় যে আমরা আমাদের একটা হঠাৎ করে একটা থাম্বনেল তোলার দরকার হয়ে পড়ে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা সাথে যদি ফোন নিয়ে যাই কিংবা কোনো ক্যামেরা নিয়ে যাই, তবে সেক্ষেত্রে আমরা সেটা দিয়ে ক্যাপচার করতে পারি। কিন্তু উইদাউট ফোন, উইদাউট ক্যামেরা আমরা কিন্তু শুধুমাত্র অ্যাকশন ক্যাম দিয়েই হচ্ছে সুপার ফটো মোডে নিয়ে আমরা সুন্দর সুন্দর সব থাম্বনেল সেখান থেকে কভার করে আনতে পারি। কিংবা আপনি কোনো একটা জায়গায় গেলেন, আপনি যখন কোনো একটা ধরেন একটা ব্লগ করছেন, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি অনেকক্ষণ কথা বললেন, দেন হচ্ছে আপনি বললেন যে আমি ওখানে যাওয়ার পর অনেকগুলো ছবি তুললাম বা অনেক সুন্দর সুন্দর ভিউ পেলাম। তো আপনি সেই ভিউগুলো হচ্ছে সুন্দরভাবে ক্যাপচার করতে পারবেন এই সুপার ফটো মোডের মাধ্যমে। আচ্ছা, এরপরে আসা যাক হচ্ছে লাইভ স্ট্রিমিং। আপনি হচ্ছে অ্যাকশন ক্যাম ব্যবহার করেছে লাইভ স্ট্রিমিং করতে পারবেন, যেটা হচ্ছে নর্মালি আমি এখানে একটা ফুটেজ রেখেছি, যেটা হচ্ছে অ্যাকশন ক্যাম দিয়ে করা মূলত। তো এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এটার ক্লিয়ারিটি অনেক হাই, এবং সেই সাথে হচ্ছে এটা খুবই স্মুথ। মানে হচ্ছে আপনি নর্মালি যদি ফোন দিয়ে কোনো ভিডিও করেন, তার সাথে যদি কম্পেয়ার করেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে ঠিক কতটা স্মুথভাবে হচ্ছে আপনি ভিডিওগ্রাফিটা করতে পারবেন কিংবা লাইভ স্ট্রিমিং করতে পারবেন। আচ্ছা, এরপরে আসা যাক হচ্ছে হাইপার স্মুথ যে ব্যাপারটা বলতেছিলাম। তা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যে
ক্যামেরা দিয়ে ভিডিও করি কিংবা হচ্ছে স্মার্টফোন দিয়ে ভিডিও করি, সেক্ষেত্রে আমাদের গিম্বল ব্যবহার করার দরকার হয়ে পড়ে। কিন্তু সামহাও আপনি যদি অ্যাকশন ক্যাম ব্যবহার করেন, সেই অ্যাকশন ক্যামের মধ্যে যদি হাইপার স্মুথ অপশনটা থাকে, আপনি সেটা ব্যবহার করতে পারবেন। কারণ হাইপার স্মুথ হচ্ছে একটু দামি অ্যাকশন ক্যাম ছাড়া সাধারণত থাকে না। এর ফলে কী হবে, আপনার আর আলাদা করে কোনো গিম্বেল ব্যবহার করার দরকার হবে না। আপনি নর্মালি যে ভিডিও করবেন সেটাই হচ্ছে অনেকটা পরিমাণে স্মুথ হবে। যেমন হচ্ছে আপনি এই ভিডিওটা দেখলেই হচ্ছে বুঝতে পারবেন। আপনি ডান পাশের যে ভিডিওটা রয়েছে, আপনি এই ভিডিওটা দেখলেই হচ্ছে ঠিকভাবে বুঝতে পারবেন যে আসলে ঠিক হাইপার স্মুথ কোন কাজে লাগে। আপনি আরেকবার ভিডিওটা দেখেন, তাহলে হচ্ছে ঠিকভাবে বুঝতে পারবেন। হাইপার স্মুথের ক্ষেত্রে কি হয় যে আমরা নর্মালি সাইকেল যখন মাটিতে পড়তেছে যে ধাক্কাটা হয়, এই ধাক্কাটা হচ্ছে আপনার ভিডিওর ভিতরে শেক করবে না। হ্যাঁ, সেটা হচ্ছে এই স্মুথনেসের কারণে সেই ধাক্কাটা আপনি আপনার যে ফুটেজটা তৈরি হবে সেই ফুটেজের ভিতরে ফিল করতে পারবেন না। তো এই ক্ষেত্রে হচ্ছে হাইপার স্মুথ খুবই কাজে লাগে। আচ্ছা, এরপরে হচ্ছে টাইম ল্যাপস বা স্লোমো, আর একটা হচ্ছে স্লোমো। এই দুটো তো কমন। আপনি কোনো একটা সি বিচে গেছেন, সেখানে হচ্ছে আপনি সূর্য উদয়ের যে দৃশ্য কিংবা সূর্যাস্তের যে দৃশ্য, আপনি সেটা কীভাবে তৈরি করবেন। নর্মালি আপনি আপনার ফোন দিয়ে হচ্ছে টাইম ল্যাপস করতে পারেন, কিংবা আপনি চাইলেই হচ্ছে যে কোনো অ্যাকশন ক্যাম ব্যবহার করে খুবই প্রিমিয়াম লেভেলের হচ্ছে টাইম ল্যাপস সেখান থেকে তৈরি করে নিতে পারবেন। যেমনটা হচ্ছে এই ভিডিওটা দেখলেই মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আসা যাক হচ্ছে স্লোমো। স্লোমোর নিয়ে তো আমাদের অনেক একটা তাড়াহুড়োর ব্যাপার থাকে। যেমন আমরা নর্মালি কোনো একটা ফোন কিনলে সে ফোনের ভেতরে হচ্ছে স্লোমো অপশানটা আছে কিনা সেটা হচ্ছে আমাদের বারবার দেখতে মন চায়, বা আমরা যে কোনো ধরনের ফুটেজ স্লোমো করে দেখতে একটু বেশি পছন্দ করি। কিংবা হচ্ছে নর্মালি দেখা যায় যে আপনি কোনো একটা কন্টেন্ট ক্রিয়েশন করছেন, তার ভেতরে যদি স্লোমোর কোনো একটা দৃশ্য থাকে, তাহলে কিন্তু আপনার কন্টেন্টের যে কোয়ালিটি সেটা কিন্তু অনেকটা পরিমাণ আপগ্রেড করে দেয়। তো নর্মালি হচ্ছে আপনি যখন অ্যাকশন ক্যাম দিয়ে কোনো একটা ভিডিও তৈরি করতে চান বা কোনো একটা স্লোমো তৈরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি এমনই একটা রেজাল্ট পাবেন আপনারা সেখান থেকে। আচ্ছা, তো আমরা তো বুঝতেই পারলাম যে আসলে ঠিক আমরা যদি অ্যাকশন ক্যাম দিয়ে স্লোমো করি, তাহলে সেই স্লোমোর কোয়ালিটিটা কী পরিমাণ প্রিমিয়াম হয়। তো এরপরে আসা যাক হচ্ছে আন্ডার ওয়াটার যে শটগুলো আর কি, ওয়াটারপ্রুফ। যেহেতু আমি বলতেছিলাম যে অ্যাকশন ক্যাম বেসিক্যালি হচ্ছে ওয়াটারপ্রুফ হয়ে থাকে, আন্ডার ওয়াটারের যে শটগুলো আপনি কিন্তু খুব স্মুথলি সেই শটগুলো নিতে পারবেন। যেমন হচ্ছে এই যে শটটা নেওয়া, এটা হচ্ছে যে কোনো অ্যাকশন ক্যাম, একটা অ্যাকশন ক্যাম ব্যবহার করেই হচ্ছে এই শটটি নেওয়া হয়েছে। তো আপনি আন্ডার ওয়াটারে চাইলেই হচ্ছে খুব স্মুথ শটগুলো হচ্ছে যে কোনো অ্যাকশন ক্যাম ব্যবহার করে নিতে পারবেন। তবে এক্ষেত্রে যদি একটু প্রিমিয়াম লেভেলের বা একটু দাম বেশি দিয়ে কোনো অ্যাকশন ক্যাম কেনেন, সেক্ষেত্রে কিন্তু কোয়ালিটি বা ভিডিওর কোয়ালিটি আরও খুব বেশি ভালো হয়। তো সবসময় চেষ্টা করবেন যে কোনো একটা অ্যাকশন ক্যাম কেনার ক্ষেত্রে একটু কোয়ালিটি মেনটেন করে একটু দাম বেশি দিয়ে যাতে সুন্দর ভালো একটা অ্যাকশন ক্যাম কেনা যায় আর কি। আচ্ছা, এরপরে যেটা বলতেছিলাম যে ওয়াইড ফ্রেমে যেহেতু ভিডিওগ্রাফি করতে পারবেন। নর্মালি কী হয় যে আমরা যদি কোনো একটা ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করি, সেক্ষেত্রে আমাদের আলাদা করে একটা ওয়াইড লেন্স কিনে নিতে হয়। কিন্তু সামহাও আমরা যদি একটা অ্যাকশন ক্যাম কিনি, সেখানে কিন্তু আমরা ওয়াইড ভিডিওগ্রাফির একটা অপশন সেখান থেকে পেয়ে যাব। যেমন হচ্ছে আপনি এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে ঠিক ওয়াইড ভিডিওগ্রাফি কত কাজে লাগে। আপনি নর্মালি কোনো একটা এরিয়ায় গেলেন, সেই এরিয়ার পুরোটা অংশ আপনি একটা ফ্রেমে কাভার করতে পারবেন। এটা খুবই দারুণ একটা ব্যাপার। তো এই ধরনের শটগুলো কিন্তু আপনি খুব সহজেই হচ্ছে যে কোনো অ্যাকশন ক্যাম ব্যবহার করেই কিন্তু এই শটগুলো নিয়ে নিতে পারবেন। আচ্ছা, এরপরে আসে হচ্ছে অ্যাকশন ক্যাম লাইটিং। তো লাইটিংয়ের ক্ষেত্রে আমাদের কয়েকটা ব্যাপার একটু মাথায় রাখা দরকার। যেটা বলতেছিলাম যে আসলে নর্মালি আমরা স্মার্টফোনের ক্ষেত্রে কিংবা ডিএসএলআরের ক্ষেত্রে যে লাইটিংটা করি, অ্যাকশন ক্যামের ক্ষেত্রে কিন্তু লাইটিংটা একটু ডিফারেন্ট। কারণ হচ্ছে
নর্মালি অ্যাকশন ক্যামের ফ্রেমিং একটু আলাদা হয়, অ্যাঙ্গেলিং একটু আলাদা হয়, তো এই সকল ক্ষেত্রের জন্য কিন্তু লাইটিং কিছুটা পরিমাণে তারতম্য চলে আসে। তো সেই সকল ব্যাপারগুলো যদি একটু মেনটেন করতে পারেন তাহলে হচ্ছে যে কোনো অ্যাকশন ক্যাম দিয়ে আপনি প্রফেশনাল গ্রেডের ভিডিও সেখান থেকে তৈরি করে ফেলতে পারবেন। যেমন আপনি যদি এই ছবিটা দেখেন তাহলে এই ছবিটা আপনার কাছে খুব বেশি প্রিমিয়াম মনে হবে না, কারণ হচ্ছে এখানে লাইটিংটা ঠিক নেই। এখানে সানের অপোজিটে এসেই হচ্ছে ডিরেক্ট ভিডিওটা তৈরি করা হচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু আপনি আপনার সাবজেক্টকে আপনার প্রপার লাইটিংয়ের সাথে ফুটায় তুলতে পারবেন না। হ্যাঁ, যেমনটা হচ্ছে আপনি দেখতে পারতেছেন যে নর্মালি যে সাইকেলিং করতেছে সে কিন্তু আসলে সানের বিপরীতে না এসে, হ্যাঁ, ডিরেক্ট সানের সামনেই হচ্ছে বসে ক্যামেরা দিয়ে হচ্ছে ভিডিওটা তৈরি করা হচ্ছে। কিন্তু নর্মালি এর পরের ছবিটা যদি আপনি দেখেন তাহলে দেখতে পারবেন যে আসলে পারফেক্ট লাইটিং বলতে আমি আপনাদের কি বোঝাতে চেয়েছি। তো এই ছবিটার ক্ষেত্রে আপনাদের প্রত্যেকটা জিনিসই ভালো লাগতেছে দেখতে। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে পারফেক্ট লাইটিংয়ের একটা মিক্সচার রয়েছে আর কি। হ্যাঁ, আপনি এখানে প্রত্যেকটা লাইটের সুন্দর একটা মিশ্রণ এখান থেকে দেখতে পারবেন। তো আমরা নর্মালি যখনই হচ্ছে আউটডোরে অ্যাকশন ক্যাম দিয়ে কোনো ভিডিও তৈরি করতে যাব তখনই কিন্তু আমাদের লাইটিংয়ের দিকে একটু খেয়াল রাখতে হবে। আমরা কখনোই হচ্ছে সানের বিপরীতে যাব না, এবং আমরা নর্মালি সূর্যের আলোরে একটা পারফেক্ট মিক্সিংয়ের মধ্যে রেখেই কিন্তু সুন্দর একটা ভিডিও সেখান থেকে তৈরি করে ফেলতে পারবো। এবার আসে হচ্ছে ইনডোরের ক্ষেত্রে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা অ্যাকশন ক্যাম দিয়ে হচ্ছে ইনডোরে ভিডিও করার দরকার হচ্ছে, বা আপনি কোনো একটা জায়গায় ব্লগ করতে গেলেন, কোনো একটা রুমের ভেতরে গেলেন, সেখানে হচ্ছে আপনার ভিডিও করার দরকার হয়ে পড়লো। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি কিভাবে সেই ভিডিওগ্রাফিটা করবেন, বা হচ্ছে আপনি পারফেক্ট ফ্রেম বা পারফেক্ট লাইটিং সেভাবে কিভাবে করবেন। আপনি যদি এই প্রথম ছবিটা দেখেন যে লাইটিং, প্রপার লাইটিং ছাড়া আপনাকে দেখতে কেমন লাগতে পারে এবং পারফেক্ট লাইটিংয়ের পর আপনাকে কেমন লাগতে পারে। তো এই সকল বিষয়ে কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আসলে আমরা যে ধরনের ভিডিওগ্রাফি করি না কেন আমরা কিন্তু মাস্টার এবং প্রো লেভেলের ভিডিও সেখান থেকে তৈরি করে ফেলতে হবে। তো আমাদের ডেফিনেটলি হচ্ছে একটু কেয়ারফুল থাকতে হবে লাইটিংয়ের ব্যাপারে, কারণ আপনারা কিন্তু এতক্ষণে জেনেই গেছেন যে আসলে ক্যামেরা কিন্তু লাইটিং ছাড়া কোনো কিছুই বোঝে না। তো পারফেক্ট লাইটিংয়ের ক্ষেত্রে আপনাদের প্রত্যেকটা বিষয় একটু খুঁটিনাটিভাবে চিন্তা করে দেন হচ্ছে এটাকে মেনটেন করতে হবে যে আসলে ইনডোরের ক্ষেত্রে কী পরিমাণ লাইটিং দরকার। বেসিক্যালি ইনডোরে হচ্ছে বেশি লাইটিংয়ের দরকার হয়, কারণ নর্মালি আউটডোরে গেলে কি হয় যে আউটডোরে তো অনেক লাইটের সোর্স থাকে, বা সূর্য থাকে, সান থাকে, প্রপার সানের ভেতরে আপনি সুন্দর লাইটিংয়ের মধ্যে সুন্দর শট বের করে আনতে পারেন। কিন্তু ইনডোরের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের রুমে কিন্তু খুব বেশি পরিমাণে লাইটিং থাকে না। তো এর জন্য হচ্ছে আমাদের আলাদা করে সুন্দর করে লাইটিং করতে হবে, এবং দেন হচ্ছে আপনি চাইলে সেখান থেকে ভিডিও তৈরি করে ফেলতে পারবেন। আচ্ছা, এরপরে আসে হচ্ছে অ্যাকশন ক্যামের অ্যাঙ্গেল নিয়ে। আসলে যে আমরা অ্যাকশন ক্যামটা ঠিক কোন অ্যাঙ্গেলে বসাবো। নর্মালি আপনি যদি একটা জিনিস দেখেন যে আমরা নর্মালি যে ভিডিওটা তৈরি করি ক্যামেরা দিয়ে হোক বা স্মার্টফোন দিয়ে, অ্যাকশন ক্যামের ফুটেজগুলো দেখলেই কিন্তু আপনি বুঝতে পারেন যে আসলে এটা অ্যাকশন ক্যাম দিয়ে নেওয়া, কারণ এর অ্যাঙ্গেলে কিছুটা তারতম্য রয়েছে। অ্যাকশন ক্যাম হচ্ছে সেই সকল অ্যাঙ্গেলে বসানো হয় যে সকল অ্যাঙ্গেলে হচ্ছে আপনি আপনার স্মার্টফোন কিংবা হচ্ছে আপনার ডিএসএলআর ক্যামেরা আপনি বসাতে পারেন না। নর্মালি এই ছবিটার ক্ষেত্রে আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে একটা ডিএসএলআর বা হচ্ছে একটা ফোন এই ফ্রেমে এই অ্যাঙ্গেলে বসানো সম্ভব না, কারণ সামহাও যে কোনো অ্যাক্সিডেন্টলি হচ্ছে আপনার ক্যামেরা ইনজুর হতে পারে কিংবা আপনার ফোন ইনজুর হতেই পারে। কিন্তু এই ক্ষেত্রে যদি আপনি অ্যাকশন ক্যাম ব্যবহার করেন তাহলে ইনজুর হওয়ার কোনো সুযোগ নেই, কারণ দুই চারটা আঘাত লাগলেও কিন্তু সাধারণত অ্যাকশন ক্যামের কোনো কিছু হয় না, কারণ অ্যাকশন ক্যামগুলো এই সকল বিষয় চিন্তা করেই কিন্তু বানানো হয়েছে। তো অ্যাকশন ক্যামগুলো আমরা সেই সকল ক্ষেত্রে ইউজ করব যে সকল ক্ষেত্রে সাধারণ ফোন কিংবা হচ্ছে সাধারণ যে ক্যামেরাগুলো রয়েছে এগুলো ব্যবহার করা একটু রিস্কি। হ্যাঁ, যেমন এর পরের ছবিটা দেখলে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আসলে অ্যাকশন ক্যামেরা অ্যাঙ্গেলগুলো বলতে আমি কি বোঝাতে চাইছি। আপনারা নর্মালি এমন একটা ফ্রেম চুজ করবেন বা এমন একটা অ্যাঙ্গেল চুজ করবেন যে অ্যাঙ্গেলে হচ্ছে যদি ব্লগ করতে চান বা যদি সেলফ ভিডিও তৈরি করতে চান, তবে সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার ক্যামেরাটিকে ঠিক কোন জায়গায় বসালে আপনি পারফেক্ট একটা ভিউ পাবেন। আপনি যে মেইন সাবজেক্ট, হ্যাঁ, সেটা হচ্ছে আপনি কীভাবে নিজের মধ্যে ফুটায় তুলতে পারবেন। কিংবা আপনি যদি ব্লগ করতে চান যেমন হচ্ছে সেক্ষেত্রে আপনি ক্যামেরাটিকে ঠিক কোন অ্যাঙ্গেলে ধরবেন যাতে করে হচ্ছে আপনি যে জায়গায় ব্লগ করতেছেন সেই এরিয়াটাও পুরোটা ক্যাপচার হচ্ছে এবং সেই সাথে হচ্ছে আপনিও খুব সুন্দরভাবে ক্যাপচার হচ্ছেন। হ্যাঁ, তো এই সকল বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। যেমন হচ্ছে আচ্ছা,
এই ফ্রেমের ক্ষেত্রে, এই অ্যাঙ্গেলের ক্ষেত্রে আপনি যেটা দেখতে পাচ্ছেন, নর্মালি যদি আমরা সাইকেলিং করি বা মোটো ব্লগ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রথম যে অপশনটা রয়েছে, এই অপশনটা বেসিক্যালি অনেকেই চুজ করে থাকে, যে অনেকেই হচ্ছে নর্মালি কী হয়, অ্যাকশন ক্যামে হচ্ছে আমরা হেলমেটেই লাগাই, কারণ এটারে বলা হচ্ছে আই ভিউ, অর্থাৎ আপনি চোখ দিয়ে যেটা দেখেন বেসিক্যালি ওটাই কিন্তু ক্যামেরার মতো করে রেকর্ড হয় এবং দেন ভিউয়ার্সরা কিন্তু ওটাকে দেখে, অর্থাৎ পিওভি, পয়েন্ট অফ ভিউ, বাট আপনি যেটা দেখেন সেটাই হচ্ছে আপনার অডিয়েন্স দেখে, এরকম একটা ব্যাপার। আর সেকেন্ড যে ফ্রেমটা রয়েছে বা সেকেন্ড যে অ্যাঙ্গেলটা রয়েছে, এই অ্যাঙ্গেলটা দেখলেই বুঝতে পারবেন যে এক্ষেত্রে ক্যামেরাটিকে হচ্ছে একদম পায়ের সাথে লাগানো হয়েছে, অর্থাৎ যেহেতু এইখানে মেইন ফ্রেমগুলোই ক্যাপচার হবে লো অ্যাঙ্গেলে পায়ের দিক থেকে, সেহেতু হচ্ছে ক্যামেরাটিকে ঠিক এই অ্যাঙ্গেলেই বসানো হয়েছে, যাতে করে আপনি প্রপার একটা ভিউ সেখান থেকে পেতে পারেন। হ্যাঁ, তো আমাদের ডেফিনেটলি চিন্তা করতে হবে যে আসলে ঠিক আমরা আমাদের যে অ্যাকশন ক্যাম রয়েছে, এই অ্যাকশন ক্যাম দিয়ে যদি কোনো ভ্লগ করতে চাই কিংবা কোনো ভিডিও করতে চাই, আমরা ঠিক কোন জায়গায় বসালে আমাদের সাবজেক্টও সুন্দর ক্যাচ হবে, আমরা যে জিনিসটা ফুটায় তুলতে চাই সেই জিনিসটাও আমরা সুন্দরভাবে ফুটায় তুলতে পারবো। যেমন এরপরে দেখতে পারবেন যে আসলে অ্যাকশন ক্যামের ক্ষেত্রে আপনি চাইলে যে কোনোভাবেই সেটাকে ইউজ করতে পারেন, কিন্তু মেইন যে ব্যাপার হচ্ছে আপনার শুধু মাথায় রাখতে হবে আপনি যে সাবজেক্ট সেটা যাতে খুব সুন্দরভাবে ক্যাপচার করতে পারে, এবং আপনি যে এরিয়া নিয়ে ভিডিওটা তৈরি করতেছেন সেই এরিয়াটাও যাতে সুন্দরভাবে ক্যাপচার করতে পারে। ওকে, তো এই সকল বিষয় মাথায় রাখলে কিন্তু মনে হয় না যে আর কোনো ধরনের অ্যাকশন ক্যাম নিয়ে কোনো মাস্টার শট নিতে গেলে কোনো ধরনের কোনো সমস্যা হবে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে অ্যাকশন ক্যামের ফ্রেম নিয়ে। নর্মালি হচ্ছে আমরা অ্যাকশন ক্যাম দিয়ে যখনই কোনো একটা ভিডিও তৈরি করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ন্যারো, লাইনার, মিডিয়াম, ওয়াইড, সুপার ভিউ, আমরা বিভিন্ন ধরনের ফ্রেম পেয়ে যাই। যেমন হচ্ছে আপনি কোনো একটা এরিয়া গেলেন, সেই এরিয়ার আপনি ঠিক কতটুকু শট নিতে চান, আপনি যদি ওয়াইড নিতে চান অর্থাৎ পুরো এরিয়াটাই সুন্দর, আপনি সেই ক্ষেত্রে পুরো এরিয়াটাই কভার করতে চান, সেক্ষেত্রে আপনি ওয়াইড ফ্রেমে শটগুলো নিতে পারবেন। কিংবা যদি মনে হয় যে না, আমার শুধু সামান্য একটা অংশই দেখানো দরকার ওই এরিয়ার, কিংবা ধরেন কোনো একটা এরিয়ায় আপনি একটা কোনো দোকানের একটা ভিডিওগ্রাফি তৈরি করতে চান বা কোনো একটা দোকানের ভিতরে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে হয়তো বা ন্যারো শট বা মিডিয়াম শট নিলেই হচ্ছে, কারণ আপনার শুধু এরিয়ার ক্ষেত্রে আপনার শুধু দোকানটাই ফোকাস করলেন এবং সেখান থেকেই হচ্ছে একটা ভিডিও তৈরি করলেন। এক্ষেত্রে দেখা যায় যে যদি একটা রাস্তার মধ্যে একটা বাইক দাঁড় করানো আছে, সেক্ষেত্রে আপনার বাইকটাই কিন্তু মেইন ফোকাস, তো সেক্ষেত্রে আপনি ন্যারো শট নিলেন, কারণ আপনার কিন্তু খুব বেশি সাবজেক্ট আনার দরকার নেই, আপনার সাবজেক্টটাকে এরিয়ার সাথে তুলনা করলে যাতে করে আপনার সাবজেক্টটাই প্রাধান্যতা পায়, তো সেই অনুপাতেই কিন্তু আপনি আপনার ফ্রেমটাকে সেট করবেন। যেমন এর পরের ছবিটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে ফ্রেমের ক্ষেত্রে আরেকটা ব্যাপার যেটা মেইন, যেটা বলতেছিলাম, যে আসলে আপনি যে সাবজেক্ট বা আপনি যে জিনিসটা ফুটাই তুলতে চান সের উপর ডিপেন্ড করে হচ্ছে ফ্রেমিংটা করবেন। হ্যাঁ, কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে আপনার এরকমই করতে হবে ওরকমই করতে হবে। নর্মালি অনেক ক্ষেত্রে এমনও হয় যে আপনি ওয়াইডে হচ্ছে শটগুলো নিলেন, কারণ বারবার তো সেটিং চেঞ্জ করা সম্ভব না, সেক্ষেত্রে হচ্ছে আপনি এডিটের সময় হচ্ছে আপনি ফ্রেমটাকে চেঞ্জ করে নিলেন বা জুম করে নিলেন, যাতে করে হচ্ছে আপনার ফ্রেমটা চেঞ্জ হয়ে গেল। তো এই ক্ষেত্রে দেখা যায় আপনি যখন যে কোনো ধরনের শট নিতে চান, সেই তখনই কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে আমরা ঠিক কোন ফ্রেম ইউজ করব বা আসল পারফেক্ট ফ্রেমিংটা হচ্ছে কি না, কারণ আপনি যদি পারফেক্ট ফ্রেমিং না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পারফেক্ট ভিডিও সেখান থেকে বের করে আনতে পারবেন না। যেমন হচ্ছে প্রথম যে ছবিটা রয়েছে, এই ছবিটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে একটা গাড়ির সাথে লাগানো থাকে, অর্থাৎ যদি কোনো ধরনের কোনো শটের দরকার হয়, যেমন হচ্ছে হলিউড মুভিতে আমরা নর্মালি দেখে থাকি যে গাড়ির সাথে ক্যামেরা লাগানো থাকে, কিন্তু নর্মালি আমরা ওই ধরনের ক্যামেরা তো লাগাতে পারবো না, আপনি চাইলেই হচ্ছে একটা অ্যাকশন ক্যাম আপনার গাড়ির সাথে লাগায় রাখতে পারবেন এবং সেখান থেকেই হচ্ছে সুন্দর সুন্দর শটগুলো সেখান থেকে নিতে পারবেন। আর সেকেন্ড ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যদি পানির মধ্যে কোনো ধরনের শট নিতে চান, সেক্ষেত্রে হচ্ছে কোনো একটা বোট বা নৌকায় ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি কোন ফ্রেমে ক্যামেরাটিকে সেট করবেন। এরপরে আসা যাক হচ্ছে, আচ্ছা, এই ছবি শ্যুটিংয়ের ক্ষেত্রে, এই ছবিটা হয়তো আপনারা অনেকেই দেখে থাকবেন, এই ছবি শ্যুটিংয়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম শ্যুটগুলো কিন্তু করা হয়েছে গোপ্রো দিয়ে বা হচ্ছে অ্যাকশন ক্যাম দিয়ে। তো আপনারা নর্মালি এই গানটা দেখলেই হচ্ছে বুঝতে পারবেন যে আসলে ঠিক কী পরিমাণ শট আসলে ঠিক গোপ্রো দিয়ে নেওয়া যায়, কিংবা কোন ফ্রেমে কোন অ্যাঙ্গেলে কত ধরনের শটগুলো হচ্ছে নেওয়া যায়। হ্যাঁ, তো এই গানটা যদি আপনারা দেখে থাকেন তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আসলে এই অ্যাকশন ক্যাম ব্যবহার করে কত প্রফেশনাল গ্রেডে কত মাস্টার শটগুলো নেওয়া যায়।
যেমন হচ্ছে আপনি যদি বাইকের দিকে তাকান তাহলে দেখতে পারবেন বাইকের সামনের দিকে যে গোপ্রোটা রাখা হয়েছে বা অ্যাকশন ক্যাম রাখা হয়েছে এটা হচ্ছে আমাদের যে নায়ক তাকে হচ্ছে ক্যাচ করবে, সেই সাথে হচ্ছে নায়কের সাইড থেকে হচ্ছে নায়িকার ফেসটাকে হচ্ছে ক্যাচ করবে, এবং নায়িকার হাতে যে অ্যাকশন ক্যামটা রয়েছে এটা হচ্ছে নায়ক এবং নায়িকা দুইজনকেই ক্যাচ করবে, কিন্তু মেইন ফ্রেমে থাকবে হচ্ছে নায়িকা। হ্যাঁ, তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি দুটো আলাদা আলাদা অ্যাঙ্গেল পেয়ে গেলেন, দুটো অ্যাকশন ক্যাম ব্যবহার করলে দুটো আলাদা অ্যাঙ্গেল পেয়ে গেলেন এবং দুটো আলাদা ফ্রেম পেয়ে গেলেন। ওকে, আচ্ছা, এরপরে আসা যাক হচ্ছে ওই যে যেটা বলতেছিলাম যে নর্মালি যদি আপনি ব্লগ করতে চান কিংবা আপনি যদি কোনো জায়গায় বেড়াতে যান সেক্ষেত্রে হচ্ছে আপনি গোপ্রো বিভিন্ন জায়গায় সেট করতে পারেন। যেমন প্রথম যে ছবিটা রয়েছে এটা হচ্ছে কাঁধের পেছন থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ এটা কিন্তু হচ্ছে ওভার দ্য শোল্ডার যে শটগুলো আমরা শিখেছিলাম সেরকম, অর্থাৎ শোল্ডারের উপর দিয়ে কিন্তু আপনার যে সিনারিওটা থাকবে সেই সিনারিওটা দেখতে পারবেন। আর সেকেন্ড যে ছবিটা রয়েছে এই ছবিতে হচ্ছে মূলত অ্যাকশন ক্যামকে হচ্ছে জাস্ট বুকের এক সাইডে বাঁধানো হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে কী হবে আপনি যখন হাঁটবেন, আপনি যে হাঁটছেন সে হাঁটার ক্ষেত্রে যে ধরনের ভিউ তৈরি হবে, অর্থাৎ মোটামুটি পয়েন্ট অফ ভিউর মতোই এটা কাজ করবে। ওকে, আচ্ছা, এই ছবিটা দেখলে হচ্ছে বুঝতে পারবেন যে আসলে আপনি যে কোনো চাইলে যে কোনো ফ্রেমেই হচ্ছে আপনি কিন্তু আপনার অ্যাকশন ক্যাম সেট করে নিতে পারবেন, এর জন্য ধরাবাঁধা কোনো নিয়মের দরকার হবে না। জাস্ট এইটুকুই শুধু মাথায় রাখতে হবে যে আমরা যেখানেই বসাই আমাদের সাবজেক্ট এবং হচ্ছে আমাদের যে অবজেক্ট রয়েছে অর্থাৎ চারপাশ রয়েছে দুটোই যাতে খুব সুন্দরভাবে ক্যাপচার করা যায়। আচ্ছা, এই ছবিটার ক্ষেত্রে দেখলেই দেখতে পারতেছেন যে আমাদের সাবজেক্ট এবং হচ্ছে আমাদের অবজেক্ট দুটোই কিন্তু পারফেক্টলি ফুটায় তোলা গেছে। তো নর্মালি আমরা যেটাই করব যে আউটডোরে যখনই শটে যাব তখনই পারফেক্ট লাইটিংয়ের মধ্যে পারফেক্ট নেচার এবং আমাদের সাবজেক্ট সব কিছুই যাতে সুন্দরভাবে ক্যাচ করা যায়, তো সেই রকম একটা পারফেক্ট ফ্রেম দেখে আপনি দেন হচ্ছে সুন্দর একটা মাস্টার শট সেখান থেকে নিতে পারবেন। এরপরে আসা যাক হচ্ছে অ্যাকশন ক্যামের মুভমেন্ট নিয়ে। হ্যাঁ, নর্মালি দেখা যায় যে যেটা বলতেছিলাম যে নর্মালি আমাদের ফোনের ক্ষেত্রে গিম্বেলের দরকার হয় কিংবা ক্যামেরার ক্ষেত্রে গিম্বেলের দরকার হয়, কিন্তু সামহাও গোপ্রোর ক্ষেত্রে বা একটু দামি যে অ্যাকশন ক্যামগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের কি বলে গিম্বেলের কোনো দরকার হয় না, কারণ হচ্ছে স্টেবিলাইজেশন থাকে। আপনি যে কোনো ধরনের একটু দামি অ্যাকশন ক্যাম কিনলে তার ভেতরে হচ্ছে সুপার স্টেবিলাইজেশন বা স্টেবিলাইজেশন মোড থাকে। এক্ষেত্রে শুধু নর্মাল আপনি যে কোনো একটা স্ট্যান্ড ব্যবহার করলেই হয়, যে স্ট্যান্ডটাকে আপনি ট্রাইপড, যেমন আমি প্রথম যে স্ট্যান্ডের ছবি দিয়েছি এটাকে চাইলে হচ্ছে আপনি হ্যান্ডি হিসেবে ইউজ করতে পারেন এবং চাইলে ট্রাইপড হিসেবে ইউজ করতে পারেন। এবং সেকেন্ড যে ট্রাইপডটি রয়েছে এই ট্রাইপডটি হচ্ছে খুবই ইউজফুল, আপনি চাইলে যে কোনো ধরনের বাঁকানো ফ্রেম কিংবা হচ্ছে আপনি কোনো একটা এরিয়ায় গেলেন সেই এরিয়ায় আপনি পারফেক্টলি হচ্ছে এই ধরনের ট্রাইপড বসাতে পারতেছেন না, তো সেই সব জায়গায় কিন্তু এই সেকেন্ড যে ট্রাইপডটি রয়েছে এটা কিন্তু খুবই কাজে দেয়, কারণ এটা আপনি যে কোনোভাবে হচ্ছে বাঁকাতে পারেন, মুভ করতে পারেন। তো এই সকল ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনি একটা পারফেক্ট জায়গায় সেট করে ক্যামেরাটিকে সেট করে রাখতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আপনারা অনেকগুলো স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, অনেকগুলো ট্রাইপড দেখতে পাচ্ছেন। এগুলোর মেইন বেসিক যে কাজ রয়েছে এই কাজগুলো হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা কিছু মাস্টার শট নিতে চাই, অনেক ক্ষেত্রে দেখা যায় সিনেম্যাটিক শট নিতে চাই। যেমন আপনি এই ছবিটা দেখলেই দেখতে পারবেন এখানে যে টপ হ্যান্ডেলের মতো করে হচ্ছে অ্যাকশন ক্যামটাকে ব্যবহার করা হচ্ছে। তো এই ধরনের হ্যান্ডেলগুলো বা এই ধরনের ট্রাইপডগুলো যদি আপনি কেনেন সেক্ষেত্রে হচ্ছে দেখা যাবে যে আপনি খুব স্মুথলি হচ্ছে সুন্দর সুন্দর মাস্টার শটগুলো কিংবা সিনেমাটিক শটগুলো আপনি কিন্তু অ্যাকশন ক্যাম ব্যবহার করেই নিতে পারবেন। আচ্ছা, এরপরে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আমরা আরও স্মুথ শট চাই, মানে এমনিতে তো হচ্ছে গোপ্রোর ভিতরে স্মুথনেস থাকে বা হচ্ছে স্টেবিলাইজেশন ক্ষমতা থাকে বা সুপার স্টেবিলাইজেশন অপশন থাকে, কিন্তু তারপরও যদি আমাদের গিম্বেলের দরকার হয় সেক্ষেত্রে আমরা গিম্বেল ইউজ করতে পারবো। এবং নর্মালি এই ক্ষেত্রে কী হয় যে যারা হচ্ছে রেগুলার ব্লগ করতে চান, হ্যাঁ, হাতে করে ক্যামেরা ধরে নিয়ে হচ্ছে হাঁটাহাঁটি করতে চান বা রেগুলার বেজের ভ্লগগুলো করতে চান কিংবা ফুড ব্লগ করতে চান, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে গিম্বল ইউজ করে দেন হচ্ছে আপনি অ্যাকশন ক্যাম ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে সবথেকে বড় যে সুবিধা থাকে তা হচ্ছে আপনি এর সাথে চাইলে হচ্ছে
আলাদা করে মাইক ব্যবহার করতে পারেন, আলাদা করে লাইট ব্যবহার করতে পারেন এবং সেই সাথে ট্রাইপড তো আছেই। তো টোটাল যে কম্বিনেশন, এই কম্বিনেশনের মাধ্যমে কিন্তু আপনি খুব সুন্দর, যারা হচ্ছে রেগুলার বেজে ব্লগ করতে চায় তাদের জন্য কিন্তু এটা একটা মাস্টার সলিউশন হতে পারে। এবং সেকেন্ড যে ছবিটা রয়েছে, এই ছবিটার ক্ষেত্রে যেটা দেখা যায় যে আপনি চাইলে এই ধরনের নিচের দিকে সামান্য, আমরা অনেকগুলো গিম্বেল বানানো শিখেছিলাম, তো সেইটার মতোই হচ্ছে এটা। আপনি নিচের দিকে কিছুটা ওয়েট অ্যাড করলে আর দুই সাইডে একটা হ্যান্ডেল অ্যাড করলে হচ্ছে মোটামুটি আপনার হাত শেক করার পরিমাণ অনেকটাই কমে যাবে। এর ফলে হচ্ছে আপনি যে কোনো ধরনের অ্যাকশন ক্যাম দিয়েই কিন্তু দারুণ লেভেলের সব সিনেমাটোগ্রাফি করতে পারবেন। আচ্ছা, এরপরে আসে হচ্ছে এই ধরনের বেল্টগুলো হয়তো আপনারা দেখে থাকবেন। প্রথম দিকে যে বেল্টটা রয়েছে, এই বেল্টটা হচ্ছে নর্মালি আমাদের বুকের সাথে লাগানোর জন্য এই ধরনের বেল্টগুলো পাওয়া যায়। অর্থাৎ আপনি যদি ক্লাইম্বিং করতে চান কিংবা আপনি যদি মোটো ব্লগের ক্ষেত্রেও আমি অনেককে দেখেছি এই ধরনের বেল্টগুলো ইউজ করতে। এবং সেকেন্ড যে অপশন বেল্টটি রয়েছে, এটা হচ্ছে মূলত হেডের জন্য, অর্থাৎ মাথায় লাগানোর জন্য। এবং শুরুর দিকে উপরের দিকে যে বেল্টগুলো রয়েছে, এটা হচ্ছে মূলত স্ক্রু, অর্থাৎ আপনি আপনার গোপ্রোটাকে জাস্ট এর সাথে সেট করে নেবেন, এটা আর কি। তো এই ধরনের বেল্টগুলো হচ্ছে আপনি ব্যবহার করতে পারেন যদি আপনি রেগুলার বেজে ব্লগগুলো করতে চান। এক্ষেত্রে কিন্তু সব থেকে সুবিধা হয় কি, একটা অ্যাকশন ক্যাম যদি হাতে থাকে বা হচ্ছে আপনার হাতে একটা স্মার্টফোন রয়েছে, আপনি জাস্ট স্মার্টফোন দিয়ে নিজেকে ক্যাপচার করছেন এবং নিজের বুকের সাথে বা মাথার সাথে হচ্ছে একটা গোপ্রো সেট করা আছে। তো সেক্ষেত্রে হবে কি, আপনি আর একটা ভিউ পাবেন, কারণ হচ্ছে আপনি যেহেতু স্মার্টফোন দিয়ে নিজেকে ক্যাপচার করতে পারতেছেন এবং অডিয়েন্সকে দেখানোর জন্য হচ্ছে আপনি অ্যাকশন ক্যামের ফুটেজ ব্যবহার করতে পারেন। আচ্ছা, অ্যাকশন ক্যামের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বেল্ট হয়ে থাকে, আপনি যে ধরনের চান নর্মালি ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের হচ্ছে বেল্ট পেয়ে যাবেন আপনারা অনলাইনে। মোটামুটি হচ্ছে যার যে ধরনের দরকার তারাই হচ্ছে তার প্রয়োজন অনুযায়ী এই ধরনের বেল্টগুলো হচ্ছে কিনে নিতে পারবেন। মোটামুটি আপনারা যে এক একটা বেল্টের ক্ষেত্রে এক এক ধরনের ভিউ পাবেন, এক এক ধরনের অ্যাঙ্গেল পাবেন, যেটা হচ্ছে আপনাদের বলতেছিলাম। তো যাদের যেরকমটা দরকার হবে আমরা চাইলেই হচ্ছে এই ধরনের বেল্টগুলো ব্যবহার করে সুন্দর ধরনের শট সেখান থেকে বের করে আনতে পারি। আর এটা হচ্ছে মোটো ব্লগের ক্ষেত্রে সব থেকে কমন। এই ধরনের বেল্টগুলো হচ্ছে হেলমেটে লাগিয়ে দেন হচ্ছে আপনি মোটো ব্লগ করতে পারেন। নর্মালি দেখা যায় যে আমরা ঠিক মুখের সামনের দিকেই হচ্ছে ক্যামেরাটিকে বসাই, কিন্তু এক্ষেত্রে ক্যামেরাটিকে সাইডেও বসানো যায়, যেমনটা দ্বিতীয় ছবিতে দেখতে পারতেছেন, এবং উপরের দিকেও বসানো যায়। তো এটা হচ্ছে ডিপেন্ড করবে, আমরা যদি কেউ মোটো ব্লগ তৈরি করতে চাই কিংবা হচ্ছে কোনো ব্লগ টাইপের ভিডিও তৈরি করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা জাস্ট সামান্য এই বেল্টগুলো কিনে দেন হচ্ছে আমরা হেলমেটের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবো। আচ্ছা, এরপরে আসা যাক হচ্ছে অ্যাকশন ক্যামের ডিউরেশন নিয়ে। নর্মালি যে কথাটা বলতেছিলাম যে নর্মালি যদি আমরা একটা ফ্রেমে অনেকক্ষণ ভিডিও দেখি তো বোরও লাগে বা বোরনেস চলে আসে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রেম, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল হচ্ছে ক্যাপচার করবো এবং পরবর্তীতে হচ্ছে সেগুলো অ্যাড করে দিব। এক্ষেত্রে কি হবে যে আপনার যে অডিয়েন্স রয়েছে বা আপনার যে ভিউয়ার রয়েছে তারা কিন্তু আর বোর হবে না। যেমন হচ্ছে আপনি নর্মালি একটা ব্লগ করতে চান, আপনি যদি টানা 2 মিনিট শুধু হেঁটেই যান আর কথা বলেন, তো সেক্ষেত্রে কিন্তু অডিয়েন্স বোর হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এক্ষেত্রে আপনি কি করতে পারেন, জাস্ট হচ্ছে আপনি হাঁটতেছেন, কথা বলতেছেন এবং সেই সাথে হচ্ছে সাইডের কিছু ভিউ অ্যাড করে দিলেন। যেমন হচ্ছে আপনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কথা বলতেছেন এবং বলতেছেন, দেন হচ্ছে আপনি চারপাশের একটা আলাদা করে ফুটেজ নিয়ে নিলেন এবং আপনার কথার মাঝখানে পরবর্তীতে এডিট করে অ্যাড করে দিলেন। এটাই হচ্ছে মূলত ডিউরেশনের খেলা। কারণ কোনো একটা অডিয়েন্স যখনই বোর হতে যাবে তখনই যদি ডিফারেন্ট ডিফারেন্ট কোনো শর্ট দেখে, ডিফারেন্ট ফ্রেম, ডিফারেন্ট অ্যাঙ্গেলের কোনো শর্ট দেখে, সেক্ষেত্রে কিন্তু তার বোর হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আচ্ছা, অ্যাকশন ক্যামের স্লোমো নিয়ে আর কি বলবো, আমি তো বলেই দিয়েছি যে অ্যাকশন ক্যাম হচ্ছে খুবই হাইপার স্মুথ স্লোমো দিতে পারে। তো এক্ষেত্রে হচ্ছে আমরা যারা স্লোমো তৈরি করতে চাই বা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে নর্মালি একটা ভিডিও তৈরি করছেন, সেই ভিডিওর ভিতরে যদি একটা স্লোমো অ্যাড করেন, সেই ভিডিওর মান কিন্তু অনেকটা পরিমাণে প্রিমিয়াম হয়ে যায়। দেখা যাচ্ছে যে আপনি বৃষ্টির দিনে একটা ব্লগ করতে চান বা বৃষ্টির দিনে একটা ভিডিও তৈরি করতে চান, সেক্ষেত্রে বৃষ্টির যে ফোঁটাগুলো পড়তেছে আপনি জাস্ট তার হচ্ছে শর্টগুলো নিলেন এবং এটাকে স্লোমো হিসেবে হচ্ছে আপনার ভিডিওর ভিতরে অ্যাড করে দিলেন। তখন কিন্তু দেখবেন যে আপনার ভিডিওর কোয়ালিটি কিন্তু প্রচুর পরিমাণে প্রিমিয়াম লাগবে। ওকে, তো আচ্ছা, তো গোপ্রো নিয়ে বা হচ্ছে অ্যাকশন ক্যাম নিয়ে মোটামুটি আই থিঙ্ক আমাদের ধারণা এতটুকুই ছিল, বা আমরা এতটুকু বুঝতে পারলেই আই থিঙ্ক আপনারা যে কোনো ধরনের মাস্টার শট বা যে কোনো প্রফেশনাল শটগুলো আপনারা সেখান থেকে নিতে পারবেন।
আর এরপরও হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ক্লাস তো আমি আপনাদের জন্য রাখছি। তো সেখানে হচ্ছে আমি আপনাদের গোপ্রো নিয়ে হচ্ছে আর একটু প্র্যাকটিক্যালি ধারণা দিয়ে দিব যে আসলে ঠিক প্র্যাকটিক্যালি যখন আপনারা এটা ব্যবহার করবেন কোন ধরনের সমস্যা ফেস করতে পারেন বা কী কী সমস্যা মাথায় রাখতে হতে পারে। তো এটা নিয়ে হচ্ছে বাদবাকি যে কোশ্চেনগুলো আছে এগুলো হয়তো বা প্র্যাকটিক্যাল ক্লাসের পর সলভ হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে ড্রোন। নর্মালি আমাদের প্রত্যেকের ভেতরেই হচ্ছে যারাই ভিডিওগ্রাফি তৈরি করতে চাই তারাই চাই হচ্ছে আমার ভিডিওর ভিতরে যাতে একটা ড্রোন শট থাকে, এরকম একটা ব্যাপার কিন্তু আমাদের মধ্যে থাকে। তো ড্রোন শটের ক্ষেত্রে দেখা যায় যে আপনি একটা কোনো একটা ভিডিও তৈরি করলেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি টপ উপর লেভেলের উপর থেকে একটা ভিডিও গেল আপনার, বা হচ্ছে আপনি রেগুলার ব্লগ করতে চান, ফুড ব্লগ করতে চান, আপনি এরিয়াটা পুরো এরিয়াটা ক্যাপচার করতে চান। আমরা নর্মালি দেখেছি যে যে কোনো ধরনের ড্রোন শটই কিন্তু দেখতে ভাল লাগে, কারণ হচ্ছে উপর থেকে এটার বার্ড সাই বলে আর কি, বার্ড সাই যে শটগুলো আর কি, পাখির চোখে আপনি শহরটাকে দেখলেন, এটা সত্যি খুব একটা প্রিমিয়ামনেস নিয়ে আসে আপনার ভিডিওর ভেতরে। তো চলেন আমরা দেখি যে আসলে ঠিক ড্রোন ইউজ করতে গেলে কী কী সমস্যা ফেস করতে হতে পারে, কিংবা ড্রোন যখন ইউজ করব তখন হচ্ছে কোন কোন ব্যাপারগুলো মাথায় রাখবো এবং কোন কোন বিষয়গুলো একটু মেনটেন করলে মোটামুটি ড্রোন দিয়েও হচ্ছে আমরা একটা পারফেক্ট ভিডিও তৈরি করতে পারবো, কিংবা যাদের ড্রোন নেই তারা কিভাবে চাইলে হচ্ছে ড্রোন শট ক্যাপচার করতে পারবো। আচ্ছা, তো অ্যাকশন ক্যাম, সরি, তো ড্রোন ক্যাম নিয়ে কথা বলতে গেলে কয়েকটা বিষয় কিন্তু একটু মাথায় চলে আসে। তা হচ্ছে হাউ ডাজ ইট ওয়ার্ক এবং হোয়াই ডু ইউজ ইট, অর্থাৎ এটা কিভাবে কাজ করে এবং আমরা এটি কিভাবে ইউজ করব, বা আসলেই হচ্ছে নর্মালি অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি কোনো একটা ভিডিও তৈরি করলেন, যে ভিডিওর ভেতরে হচ্ছে একটা ড্রোন শট অ্যাড করে দিলেন, তো সেটা খুবই ভালো ব্যাপার, আপনার ভিডিওর কোয়ালিটি অনেকটা পরিমাণে আপগ্রেড হয়ে যাবে এতে করে। এবং এটি কিভাবে কাজ করে, নর্মালি আমরা ড্রোন সম্পর্কে তো অনেকেই জানি যে ড্রোন হচ্ছে জাস্ট হচ্ছে কিছু বার্ডস আই যে ফুটেজগুলো থাকে, বার্ডস আই শটের যে ফুটেজগুলো, সেই ফুটেজগুলো হচ্ছে সেখান থেকে ক্যাপচার করা যায়। এবং আমরা এটি কেন ব্যবহার করব এবং আমরা এটি কীভাবে ব্যবহার করব এই নিয়ে যদি কথা বলতে হয়, দেন হচ্ছে শুধুমাত্র ভিডিওর যে কোয়ালিটি এবং আমাদের ভিডিওর ভেতরে ড্রোন ক্যামের আসলেই কোনো একটা ফুটেজ অ্যাড করার গুরুত্ব রয়েছে কিনা, কিংবা সেটা আসলে ডিজার্ভ করে কিনা, তো এই ব্যাপারগুলো মেনটেন করেই কিন্তু আমরা কোনো একটা ড্রোন ক্যামের শটগুলো কিন্তু সেখান থেকে নিব। আচ্ছা, তো ড্রোন নিয়ে ভিডিও করতে গেলে তো আমাদের কয়েকটা ব্যাপার একটু মাথায় রাখা দরকার, যেমন হচ্ছে আমাদের প্রাইমারি লেভেল, হ্যাঁ, ফিচার, রেস্ট্রিক্টেড এরিয়া, তারপর হচ্ছে ফ্রেমিং, স্মুথ ফ্লাইং, সেফ ফ্লাইং এবং প্র্যাকটিস। তো আমার মনে হয়েছে মোটামুটি এই 7টা যে পয়েন্ট আমি এখানে দিয়েছি, এই 7টা পয়েন্ট যদি আপনারা একটু মেনটেন করেন, তাহলে আই থিঙ্ক যে আপনাদের ড্রোন ক্যাম নিয়ে আর কোনো ধরনের কোনো কোশ্চেন থাকবে না, কিংবা হচ্ছে ড্রোন ক্যাম কীভাবে ইউজ করতে হয় বা ড্রোন ক্যাম ইউজের ক্ষেত্রে আর কোনো ধরনের কোনো সমস্যা ফেস করবেন না। তো শুরুতেই আসে হচ্ছে আচ্ছা, প্রাইমারি লেভেল। অনেকেই আমরা যেটা করি, যে বড় ভুলটা করি, তা হচ্ছে কোনো একটা ড্রোন কিনলাম, 30,000 35,000 হোক, সে 15,000 20,000, মোট কথা হচ্ছে একটা ড্রোন কিনলাম এবং সেটা আমরা শুরুতেই উড়ানো শুরু করে দিই এবং সামহাও দেখা যায় যে আমরা এরপরে সেই ড্রোনটাকে ক্র্যাশ করে ফেলি, পারফেক্ট ফুটেজ পাই না সেখান থেকে। এটা হচ্ছে একটা বড় সমস্যা, কারণ আপনি কিন্তু এর আগে কখনোই কোনো ড্রোন উড়াননি। তো এই ক্ষেত্রে 1500 বা 2,000 টাকায় আপনারা এই ধরনের মিনি খেলনা ড্রোন পেয়ে যাবেন, বা তার থেকে কম দামি। তো আমার রিকমেন্ডেশন থাকবে যে আপনারা শুরুতে ছোট একটা ড্রোন কিনবেন, অল্প দামি, খুবই কম দামি, এবং সেই ড্রোনটাকে উড়িয়ে দেন হচ্ছে অনেকটা পরিমাণে প্র্যাকটিস করে নেবেন, যাতে করে হচ্ছে আপনি যখন টাকা খরচ করে কোনো একটা ড্রোন কিনবেন, সেই ড্রোনটা যাতে ক্ষয়ক্ষতির মুখে না পড়ে। হ্যাঁ, প্রাইমারি লেভেলের জন্য আপনি ছোট একটা ড্রোন ইউজ করবেন সবসময়। এতে করে আপনার হাত যখন পুরোপুরি চালু হয়ে যাবে, বা আপনি যখন সেফগার্ড ছাড়া হচ্ছে আপনি চালাতে পারবেন, তখনই কিন্তু আপনি শুধুমাত্র একটা দামি ড্রোন একবারেই কিন্তু ফিল্ডে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, তো প্রত্যেকের ক্ষেত্রেই রিকমেন্ডেশন থাকবে, আমরা যারাই ড্রোন দিয়ে ভিডিও তৈরি করতে চাই না কেন, আমরা শুরুর দিকে যাতে খুবই কম দামি একটা ড্রোন ব্যবহার করে যাতে করে আমাদের স্মুথ ফ্লাইং বা হাত পাকাপোক্ত করে নিতে পারি। এরপরে আসে হচ্ছে ফিচার। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা আমাদের যে ড্রোনগুলো কিনি সেটা পারফেক্ট ফিচার না জেনেই একটা ড্রোন কিনি। হ্যাঁ, সেই ড্রোনের প্রত্যেকটা ড্রোনের আলাদা আলাদা ফিচার রয়েছে, আলাদা আলাদা কিছু প্রোভাইড করে। যেমন হচ্ছে আপনি 10,000 টাকায় যে ড্রোনটা কিনবেন আর 35,000 টাকায় যে ড্রোনটা কিনবেন, এই ড্রোনের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে ফিচার আলাদা থাকে। হ্যাঁ, নর্মালি একটা ড্রোনে কি থাকে, মোটর থাকে, পাখা থাকে,
হ্যাঁ, কানেক্টিভিটি থাকে রিমোটের সাথে আর কি, তারপরে হচ্ছে ক্যামেরা থাকে, তারপরে গিয়ার থাকে, ইত্যাদি থাকে। তো ফিচার বলতে যে জিনিসটা সব থেকে বেশি হাইলাইট করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে নর্মালি দেখেন একটা যদি ড্রোন কিনতে চান সেক্ষেত্রে হচ্ছে এই ধরনের বক্সের গায়ে এই ধরনের ফিচারগুলো দেওয়া থাকে যে আপনি ঠিক এই ড্রোনটার ভিতরে কোন ধরনের ফিচারগুলো পাবেন। যেমন এখানে তারা উল্লেখ করে দিয়েছে আপনি 720 পিক্সেলে ভিডিও করতে পারবেন, হ্যাঁ, ওয়াইফাই বা সুবিধা তো থাকবেই, তারপর হচ্ছে 3D ফ্লিপ করাইতে পারবেন। তো এই ধরনের বিভিন্ন ধরনের ফিচারগুলো কিন্তু থাকে। তো আমরা এই ফিচারগুলো দেখে তারপরেই কিন্তু কোনো একটা ড্রোন কেনার ক্ষেত্রে সিদ্ধান্ত নিব যে আসলে ঠিক আমরা আমাদের কোন লেভেলের ড্রোনগুলো দরকার। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আমরা নর্মালি ভিডিওগ্রাফি করি, সেক্ষেত্রে হচ্ছে আমরা 4K রেজুলেশনের একটা ড্রোন কিনলাম যেটা হচ্ছে ধরেন 60,000 70,000 টাকা দিয়ে। তো সেটার তো কোনো দরকার নেই, সেক্ষেত্রে কিন্তু 720 পিক্সেলের একটা ক্যামেরা সহ একটা ড্রোন হলেই হয়। কারণ যেহেতু নর্মালি কোনো একটা ভিডিওর মধ্যে কিন্তু ড্রোন শট খুব বেশি যায় না, সর্বোচ্চ হলে 30 সেকেন্ড, সব মিলায় টিলায় হতে পারে। তো এর জন্য হচ্ছে আপনি নর্মালি একটা চিন্তা করে নিতে হবে আসলে আপনি যে ভিডিওগ্রাফি করেন সেই ভিডিওগ্রাফির ভেতরে যে ড্রোন ক্যাম ইউজ করতেছেন সেটার ভ্যালু কতখানি থাকবে, বা ড্রোন ক্যাম দিয়ে যে ভিডিও তৈরি করতে চান এটা কতটুকু ভ্যালু অ্যাড করতে পারে, তার উপরে বেস করেই কিন্তু হচ্ছে আপনি একটা ড্রোন কিনতে যাবেন। এরপরে আসে হচ্ছে, আচ্ছা এরপর হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া। এটা হচ্ছে একটা বড় সমস্যা। আমরা কিন্তু নর্মালি এই বিষয়ে কোনো ধারণা না রেখেই কিন্তু ড্রোন ওড়ানো শুরু করে দিই। দেখেন আমরা তো যারাই ক্লাস করতেছি এরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের, বাংলাদেশের বাইরেও অনেকেই আছে। তো সেই সকল এরিয়ায় আপনি যে এরিয়ায় থাকেন সেই এরিয়ার ড্রোন রেস্ট্রিক্টেড যে ম্যাপ, সেই ম্যাপটাকে আপনি নামাবেন, নামায় দেখবেন যে আপনি যে এরিয়ায় থাকেন এই এরিয়ায় আসলে ড্রোন উড়ানো যাবে কিনা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ড্রোন রেস্ট্রিক্টেড এরিয়ায় ড্রোন স্টার্টই হয় না। হ্যাঁ, আপনার অনেক একটু দামি ড্রোন হলে ড্রোন স্টার্টই হয় না, কিংবা যদি একটু কম দামি ড্রোন কেনেন সেক্ষেত্রে দেখা যায় যে ড্রোনটা কোনো রেস্ট্রিক্টেড এরিয়ার ভিতরে গেল, তারপরে কিন্তু আপনি আর ড্রোনে সিগন্যাল পাবেন না। অনেক ক্ষেত্রে এমন হয়, অনেক ক্ষেত্রে না, বেসিক্যালি এরকমই হয়। আর যেগুলো হচ্ছে একটু দামি ড্রোন, যেমন হচ্ছে ডিজিআইয়ের যে ড্রোনগুলো রয়েছে সেগুলো যদি ব্যবহার করেন তাহলে রেস্ট্রিক্টেড এরিয়ার আশেপাশে থাকলে বা রেস্ট্রিক্টেড এরিয়ার ভেতরে থাকলে ড্রোন আপনি রানই করাইতে পারবেন না। কিন্তু আর যদি একটু কম দামি ড্রোনগুলো কেনেন সেটা রান করবে ঠিকই, কিন্তু সামহাও যে রেস্ট্রিক্টেড এরিয়া রয়েছে সেই এরিয়ার ভেতরে যাওয়ার পর সিগন্যাল লস্ট হয়ে যাবে, অর্থাৎ আপনি কিন্তু সেই ড্রোন আর পাবেন না। তাই আমাদের ড্রোন উড়ানোর ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে যে আমরা যাতে হচ্ছে একটা রেস্ট্রিক্টেড এরিয়ার ভেতরে যাতে ড্রোন না উড়াই, আমরা যাতে একটা সেফ এরিয়ার ভেতরে হচ্ছে ড্রোন উড়াই। আচ্ছা, এরপরে আসে হচ্ছে ফ্রেমিং। নর্মালি দেখা যায় যে আমরা একটা ড্রোন পেলেই উপর থেকে সুন্দর একটা শট নিলেই কিন্তু সেটার পারফেক্ট ফ্রেমিং হয় না। আপনার আগে বুঝতে হবে যে আপনি ঠিক কী গল্প বর্ণনা করতে চান। নর্মালি যদি হয় যে আপনি কোনো একটা বাজারের ভিতরে গেছেন, আপনি পুরো বাজারটা কভার করতে চান, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনি পুরো বাজারটাকে মেইন ফোকাসে রেখে দেন কিন্তু সুন্দর একটা শট সেখান থেকে নিতে পারেন। কিন্তু সামহাও আপনি যদি পুরো বাজারটা কভার না করেন, শুধু একটা নির্দিষ্ট জিনিস কভার করেন, যেমন হচ্ছে রাস্তা দিয়ে 3টা গাড়ি যাচ্ছে, আপনার যে গাড়িটা ওটাই কিন্তু মেইন ফোকাস, তো সেক্ষেত্রে কিন্তু আলাদা ফ্রেমিং করতে হবে। হ্যাঁ, তো আমাদের কিন্তু ডেফিনেটলি প্রত্যেকটা বিষয় একটু মাথায় রেখে দেন ফ্রেমিংটা করতে হবে। যেমন এই ছবির মধ্যে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন এই ফ্রেমিংয়ের ভিতরে পুরো এরিয়াটা সুন্দরভাবে বোঝানো হয়েছে এবং সেই সাথে রাস্তাঘাট, গাড়ি, প্রত্যেকটা জিনিস হচ্ছে সুন্দরভাবে বুঝতে পারেন। এখানে মেইন যে কোনটা সাবজেক্ট সেটা কিন্তু যে ভিডিওটা তৈরি করতেছে সে কিন্তু বলে দেয়নি, কিংবা আমরাও বুঝতে পারতেছি না যে আসলে এখানে মেইন সাবজেক্ট কোনটা। এখন এখানে মেইন সাবজেক্ট যদি থাকে হচ্ছে এই লাল কালারের গাড়িটা, সেটা কিন্তু আপনি মোটেও ধরতে পারবেন না। তো আপনি যদি আসলেই আপনার সাবজেক্ট ওই লাল কালারের গাড়িটা থাকে তবে সেক্ষেত্রে হচ্ছে আলাদা ফ্রেমিং করতে হবে। হ্যাঁ, আলাদা ফ্রেমিং করার পরেই কিন্তু আপনি আপনার অডিয়েন্সকে বোঝাতে পারবেন যে আপনি লাল গাড়িটাকে ফোকাস রেখেই উপর থেকে একটা ড্রোন শট নিয়েছেন। যেমন হচ্ছে এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে ঠিক এখানে ফ্রেমিংয়ের গুরুত্ব কতটা বেশি। ফ্রেমিং যদি আপনি পারফেক্টলি না করেন তাহলে কিন্তু হচ্ছে আপনি যে এরিয়াটা সুন্দরভাবে দেখাতে চান, যে এরিয়ার বর্ণনা করতে চান, সেই এরিয়ার কিন্তু খুব সুন্দরভাবে ফুটাই তুলতে পারবেন না। অডিয়েন্স কিন্তু আসলে বুঝতেই পারবে না যে আপনি আসলে ঠিক কী বোঝাতে চেয়েছেন। হ্যাঁ, একটা ড্রোন শটের ভেতরে সুন্দর একটা শট যখন আপনি নেন তখন কিন্তু অনেকগুলো বিষয় তার মধ্যে থাকে। যেমন হচ্ছে, আচ্ছা এই যে ছবিটা দেখতে পারতেছেন এটাও হচ্ছে ড্রোন থেকে নেওয়া। তো এই শটটা নেওয়ার ফলে আপনি অনেকটা জিনিস একটা জায়গায় দেখতে পারতেছেন। যেমন এখানের মেইন ফোকাসটাই হচ্ছে কোনো একটা জায়গায় কাজ চলতেছে, সেই কাজের মেইন থিমটাই হচ্ছে ফুটাই তুলছে।
হ্যাঁ, এবং এই ছবির মাধ্যমেই আমরা বুঝতে পারতেছি যে আসলে কোনো একটা নদীর সাইডের পাশে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, সেই কাজগুলোই কিন্তু এখানে সুন্দরভাবে বুঝতে পারতেছি। তো বেসিক্যালি আমাদের এইভাবেই ফ্রেমিংটা করতে হবে যাতে করে আমাদের অডিয়েন্স শটটা দেখলেই বুঝতে পারে যে আপনি আসলে ঠিক ওই শটের মধ্যে দিয়ে ঠিক কী কী বোঝাতে চেয়েছেন। আচ্ছা, এরপরে আসে হচ্ছে স্মুথ ফ্লাইং। স্মুথ ফ্লাইং ব্যাপারটা কেন বললাম, কারণ হচ্ছে নর্মালি আপনি কোনো একটা ফরেস্টে গেলেন, কোনো একটা জায়গায় গেলেন, বা যে কোনো জায়গায় যান, যে কোনো শটেই যান, স্মুথ ফ্লাইং একটা ব্যাপার থাকে। আপনি খুব স্মুথলি যদি ফ্লাই করতে না পারেন, যেমন হচ্ছে আপনার সাবজেক্ট হেঁটে যাচ্ছে, আপনি তার সামনে দিয়ে সুন্দর করে একটা রাউন্ড শট যদি না নিতে পারেন, তাহলে কিন্তু হবে না। তো স্মুথ ফ্লাইং ব্যাপারটা হচ্ছে এই জন্যই, যেমন হচ্ছে আপনি ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে স্মুথ ফ্লাইং একটা ভিডিওরে কতটা পরিমাণে প্রিমিয়াম করে দেয়। এখানে নর্মালি দেখলেই মনে হবে যে জাস্ট আমাদের ক্যামেরা শুধু সামনের দিকে যাচ্ছে আর যাচ্ছে, হ্যাঁ, এবং আমাদের সিনারিওটা খুব সুন্দরভাবে ফুটে উঠতেছে। কিন্তু এইখানে মেইন ব্যাপারটাই হচ্ছে স্মুথ ফ্লাইং। আপনি সুন্দরভাবে যে ফ্লাই করতে পারতেছেন, হ্যাঁ, ক্যামেরা মানে ড্রোন একটু ডানে যাচ্ছে না, একটু বামে যাচ্ছে না, কিংবা ডানে বামে গেলেও খুব স্মুথলি যাচ্ছে, পুরো ব্যাপারটা যে আপনি বুঝতে পারতেছেন বা খুব সুন্দরভাবে একটা শট নিতে পারতেছেন, এই পুরো ব্যাপারটাই কিন্তু ডিপেন্ড করে হচ্ছে স্মুথ ফ্লাইংয়ের উপরে। তাই আমরা যারাই হচ্ছে ড্রোন ইউজ করবো, আমরা একটু পারফেক্টলি খেয়াল রাখবো যাতে করে হচ্ছে আমরা স্মুথ ফ্লাইং করতে পারি। আচ্ছা যাক, স্মুথ ফ্লাইংয়ের আমি আরও একটা ভিডিও রেখেছি, আপনি এই ভিডিওটা দেখলে আরও বুঝতে পারবেন। এটা হচ্ছে আমাদের বাংলাদেশেরই কোনো একটা বড় ভাই করেছিলেন। তো এই ভিডিওটা দেখলে আপনি আরও বুঝতে পারবেন যে আসলে ঠিক একটা স্মুথ ফ্লাইং একটা ভিডিওর জন্য কতটা ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আপনি আপনার ভিডিওর ভিতরে একটা ড্রোন শট অ্যাড করতে চান, ডেফিনেটলি সেই ড্রোন শটটাকে তো অনেকটা পরিমাণে প্রিমিয়াম হতেই হবে। যদি স্মুথ ফ্লাইং থাকে, তাহলে যদি স্মুথ ফ্লাইং করতে পারেন, তাহলে ভিডিও এমনি প্রিমিয়াম হয়ে যাবে। যেমন হচ্ছে এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এখানে আপনি নর্মালি দেখতে পারতেছেন যে যে ড্রোনটাকে উড়াচ্ছে সে কিন্তু হচ্ছে জাস্ট বোট মুভ করতেছে বা নৌকাটা মুভ করতেছে, তার সাথে সাথেই কিন্তু হচ্ছে ড্রোনটা মুভ করতেছে। এই গোটা বিষয়টাই কিন্তু হচ্ছে স্মুথ ফ্লাইংয়ের ভিতরে পড়ে। তো আমাদের কিন্তু এই ব্যাপারগুলো একটু প্র্যাকটিস না করে কিন্তু ধূপ করে ড্রোন নিয়ে বাইরের সুন্দর একটা শট নিয়ে নিলাম, হয়ে গেল, এরকম না কিন্তু ব্যাপারটা। ড্রোন নিয়ে কিন্তু যথেষ্ট চর্চা করতে হয়। আপনি একটা পারফেক্ট ড্রোন শট নিতে হলে আপনার কিন্তু আগে ডেফিনেটলি কয়েকটা বিষয় হচ্ছে একটু মাথায় রাখতে হবে। কারণ আপনি যদি একটা স্মুথ শট না নিতে পারেন, তাহলে কিন্তু হচ্ছে আপনার সেই ভিডিওটা খুব বেশি ভালো লাগবে না দেখতে। আচ্ছা, এরপরে সাথে হচ্ছে সেফ ফ্লাইং। আমরা অনেক ক্ষেত্রে কী করি যে সেফ ফ্লাইং করতে চাই না। হ্যাঁ, আমরা আমাদের প্রোপেলারের সাথে যে গার্ডগুলো থাকে আমরা এগুলো ইউজ করি না। যেটা বলতেছিলাম যে আমরা ধূপ করেই হচ্ছে একটা দামি ড্রোন কিনে নিয়ে আউটডোরে চলে যাই এবং তারপরেই হচ্ছে ভিডিও করা শুরু করে দিই। কিন্তু এখানে সেফ ফ্লাইং করাটা হচ্ছে সব থেকে জরুরি। কারণ আপনি 30-35 হাজার বা 40 হাজার টাকা দিয়ে একটা ড্রোন কিনলেন, সামহাউ ড্রোনটা হচ্ছে সেফভাবে ফ্লাইং করতে পারলেন না, যার ফলে হচ্ছে ক্র্যাশ করলো বা হচ্ছে সমস্যা হয়ে গেল। তো এই ক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমরা যাতে সেফ ফ্লাইং করি, আমরা যাতে সবসময় প্রোপেলারের সাথে গার্ডগুলো ইউজ করি, যাতে করে হচ্ছে, কারণ আমরা তো ধূপ করে একদিনেই তো আর প্রফেশনাল হতে পারবো না। মিনিমাম 2 মাস 3 মাস তো সময় প্রয়োজন একটা ড্রোনকে পারফেক্টলি উড়ানোর জন্য। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি ফরেস্টের মধ্যে একটা শট নিচ্ছেন বা হচ্ছে অনেকগুলো বিল্ডিংয়ের মাঝখান দিয়ে শট নিচ্ছেন, আপনি খুব সুন্দর একটা সিনেমাটিক শট নিতে গেলেন, বিল্ডিংয়ের সাথে যে বাড়ি খেলো বা হচ্ছে ধাক্কা খেলো, ড্রোনটা পড়ে গেল, ক্র্যাশ করলো, তো এটা মোটেই হচ্ছে ভালো ব্যাপার হবে না। তাই আমরা ডেফিনেটলি একটু খেয়াল রাখবো যাতে করে হচ্ছে আমরা সেফ ফ্লাইং করতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্যাটা হয় তা হচ্ছে আমরা যখন গাছপালার ভেতর দিয়ে কোনো একটা সিনেমাটিক শট নিতে যাই, সেক্ষেত্রেই কিন্তু হচ্ছে সব থেকে বেশি ক্রাশ করে। হ্যাঁ, তো আমরা ডেফিনেটলি একটু খেয়াল রাখবো যাতে করে আমরা সেফ ফ্লাইং যে ইনস্ট্রাকশনগুলো থাকে, যে এই ইনস্ট্রাকশনগুলো ফলো করলে হচ্ছে আপনি সেফ ফ্লাইং করতে পারবেন, সেগুলো একটু মেনটেন করেই হচ্ছে কিন্তু আমরা যেন ড্রোন উড়ানোর চেষ্টা করি। আচ্ছা, এরপরে আসে হচ্ছে যে ব্যাপারটা, তা হচ্ছে প্র্যাকটিসের একটা ব্যাপার থাকে। হ্যাঁ, এটা হচ্ছে ডিজিআর একটা ড্রোন, এই ব্যাপার আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত স্মুথলি হচ্ছে ড্রোনটাকে উড়াতে পারবেন। তো আপনি যে ধরনের ড্রোনই কেনেন না কেন, আপনি একটা মাস্টার শট নেওয়ার আগে আপনি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে নেবেন যে আসলে ঠিক এই ড্রোনের কী কী মানে কী কী ফিচার থাকে বা
ও কোন কোন সিচুয়েশনে শট নিতে পারে না, কোন কোন সিচুয়েশনে শট নিতে পারে। যেমন হচ্ছে নর্মালি চিন্তা করে দেখেন যে প্রচুর বাতাস, এই বাতাসের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ড্রোন হচ্ছে শট নিতে পারে না। তো এই ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে যে আপনি সাগর পাড়ে গেলেন, সেখানে বাতাস হচ্ছে, তো ওর ভিতরে হচ্ছে আপনি ড্রোনটা অন করলেন, কিন্তু ড্রোন সামহাও ভালো ধরনের শট নিতে পারলো না। তো আগেই হচ্ছে প্র্যাকটিস করে নেবেন, ড্রোন সম্পর্কে জানবেন, আপনি যে ড্রোন কিনতেছেন সেই ড্রোন সম্পর্কে ভালো মতো খুঁটিনাটি জেনে শুনেই কিন্তু তারপরে আপনি আউটডোরে কোনো একটা শট নিতে যাবেন। আচ্ছা, তো এতক্ষণ তো হচ্ছে আমরা ড্রোন নিয়ে অনেক পরিমাণে কথা বললাম যে আমরা ড্রোন থাকলে কিভাবে শটগুলো নিব। এইবার আসা যাক হচ্ছে যদি আমাদের ড্রোন না থাকে তাহলে আমরা কিভাবে ড্রোন শটগুলো নিব। হ্যাঁ, কারণ আমাদের অনেকেরই হচ্ছে ড্রোন কেনার মতো টাকা নেই, কিংবা লো বাজেটের ড্রোনগুলো কিনলে অনেক ক্ষেত্রে কোয়ালিটি ভালো আসে না। তো সেক্ষেত্রে আমরা কীভাবে ফেক ড্রোন শটগুলো নিতে পারি। আমরা হয়তো, যদি আপনারা একটু খেয়াল করে দেখেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হচ্ছে ফেক ড্রোন শটের প্রচুর পরিমাণে ফুটেজ থাকে সেখানে। কিন্তু তারপরে হচ্ছে আমি এখানে একটা ভিডিও রেখেছি, আপনারা এই ভিডিওটা দেখলেই হচ্ছে মূলত ফেক ড্রোন শট বুঝতে পারবেন। যেমন এই ভিডিওটা দেখলেই হচ্ছে আপনি মূলত বুঝতে পারবেন যে আসলে ঠিক ফেক ড্রোন শট কীভাবে নেওয়া হয়। আচ্ছা, শুরুতে এই ফুটেজটা দেখলেই মনে হচ্ছে এটা একটা ড্রোন শট, কিন্তু সামহাও আপনি পরবর্তীতে দেখলেই বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে আলাদাভাবে নেওয়া হয়েছে, কোনো ড্রোন ছাড়া। তো আশা করছি হচ্ছে আপনার প্রত্যেকটা বিষয় হচ্ছে বুঝতে পেরেছেন যে আসলে ঠিক ফেক ড্রোন শটগুলো কীভাবে নেওয়া যায়। আপনি চাইলে আপনার স্মার্টফোন ব্যবহার করতে পারেন, চাইলে আপনি আপনার ছোট ধরনের যে কোনো ক্যামেরা ব্যবহার করেই কিন্তু ফেক ড্রোন শটগুলো নিতে পারেন। তো নর্মালি হচ্ছে আমাদের যাদের ড্রোন নেই, ড্রোন কেনার সামর্থ্য নেই, আমরা যে ড্রোন শটগুলো নিতে পারবো না, ব্যাপারটা কিন্তু এমন না। ব্যাপারটা হচ্ছে আপনি চাইলেই হচ্ছে ড্রোন শটগুলো নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে জাস্ট হচ্ছে আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে আসলে ঠিক আপনি কোন ওয়েতে শর্টগুলো নিচ্ছেন। আপনি এই ধরনের অনেক টিউটোরিয়াল ইউটিউবে পেয়ে যাবেন, আপনি সেগুলো দেখলেই হচ্ছে বিস্তারিত বুঝতে পারবেন। তো এখন হচ্ছে আমরা চলে যাব একটা ব্রেকে। ব্রেক থেকে আসার পর হচ্ছে আমরা যে ব্যাপারগুলো সম্পর্কে আলোচনা করব বলেছিলাম যে আসলে ঠিক স্টোরি টেলিং, এই যে এত শর্টগুলো শিখলেন, এত শর্ট সুন্দর সুন্দর শর্টগুলো নিলেন, কিন্তু সামহাউ আপনি শর্টগুলো সাজাতে পারলেন না, স্টোরি ঠিকমতো সাজাতে পারলেন না। তো সেইটা আপনি কিভাবে করবেন? তো এটা নিয়ে খুব বেশি কথা বলা হবে না, খুব অল্প কথার মধ্যেই হচ্ছে এটা শেষ করে দেওয়া হবে। তো দেখা হচ্ছে ব্রেকের পর ইনশাল্লাহ। ব্রেকের পরেই হচ্ছে আমরা আরও ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো।
তো ওয়েলকাম ব্যাক আফটার ব্রেক। যারা যারা এখনও জয়েন করেননি তারা কাইন্ডলি একটু দ্রুত সবাই জয়েন করে ফেলবেন। শুরুতেই হচ্ছে আপনারা অ্যাটেন্ডেন্সের স্ক্রিনশট নিয়ে নেবেন এবং পরবর্তীতে সাবমিট করে দিবেন। আমি আপনাদের কিছুটা সময় দিচ্ছি, আপনারা কাইন্ডলি একটু দ্রুত করে হচ্ছে অ্যাটেন্ডেন্সের স্ক্রিনশটটি নিয়ে নেবেন। আশা করছি সকলেই অ্যাটেন্ডেন্সের স্ক্রিনশটটা নিয়ে নিয়েছেন। তো আমাদের হচ্ছে ব্রেকের পর যে টপিক নিয়ে কথা বলার কথা ছিল তা হচ্ছে স্টোরি টেলিং। স্টোরি টেলিং নিয়ে কথা বলা কেন দরকার তা হচ্ছে, নর্মালি দেখেন আমরা তো মোটামুটি প্রত্যেকটা বিষয় খুব খুঁটিনাটিভাবে প্রত্যেকটা বিষয় শিখছি, প্রত্যেকটা বিষয় জানি এখন কিভাবে শট নিতে হবে, কোন ফ্রেম, কোন অ্যাঙ্গেল, কোন সিচুয়েশনে কোন ধরনের শটের দরকার, আমরা মোটামুটি এখন সবই জানি। কিন্তু সামহাও আপনি অনেক সুন্দর করে সিনেমাটোগ্রাফি করলেন, অনেক সুন্দর করে শট নিলেন, কিন্তু আপনি সেইটা আপনার যে গল্প, আপনি সেই গল্পটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারলেন না। হ্যাঁ, এখানে দুটো জিনিস কাজ করে। তা হচ্ছে আপনি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে না পারার মেইন রিজনটা হচ্ছে আপনি আপনার স্টোরিটাকে ঠিকমতো প্রেজেন্টই করতে পারেন নাই। যে অডিয়েন্স আপনার স্টোরিটা ধরবে বা আপনি যে ভিডিওটা তৈরি করেছেন সেই ভিডিওটা কোন অনুপাতে কিসের জন্য তৈরি করেছেন এটা বোঝানোর জন্য হলেও হচ্ছে আপনাকে এই স্টোরি টেলিংয়ের বিষয়টি সম্পর্কে হচ্ছে জানতে হবে। তো স্টোরি টেলিং নিয়ে কথা বলতে হলে এখানে দুটো টপিক নিয়ে কথা বলতে হয়। একটা হচ্ছে স্টোরি, 2 নাম্বারটা হচ্ছে টেলিং। এখন স্টোরি নিয়ে তো আপনারা ক্লাস করেই ফেলেছেন অলরেডি যে আপনারা কীভাবে স্টোরি তৈরি করবেন। তো আমি হচ্ছে আপনাদের কথা বলবো হচ্ছে টেলিং, অর্থাৎ আপনারা আপনাদের স্টোরিটাকে হচ্ছে কিভাবে অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করবেন। হ্যাঁ, এখানে হচ্ছে হাউ টু প্রেজেন্ট দ্য স্টোরি। এইখানে স্টোরি আপনি অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করতে হলে আপনাকে বেশ কিছু জিনিস একটু মাথায় রাখতে হবে। তা হচ্ছে আপনি যে গল্পটা তৈরি করতেছেন এই গল্পটা অডিয়েন্স হচ্ছে দেখতেছে বা অডিয়েন্স হচ্ছে শুনতেছে। হ্যাঁ, তো অডিয়েন্সকে হচ্ছে আটকায় রাখতে হবে, সামহাও যে কোনো কারণে হচ্ছে অডিয়েন্সকে আটকায় রাখতে হবে। তো আমরা যদি আমাদের স্টোরি টেলিং দিয়ে অডিয়েন্সকে আটকায় রাখতে চাই তাহলে হচ্ছে আমাদের কয়েকটা ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। তা হচ্ছে আমরা 3টা ওয়েতে হচ্ছে অডিয়েন্সকে আটকায় রাখতে পারি, বা আমরা আমাদের যে স্টোরি রয়েছে সেই স্টোরিটাকে প্রেজেন্ট করতে পারি 3টা ওয়েতে। একটা হচ্ছে ফটো, অডিও এবং ভিডিও। হ্যাঁ, আমরা আমাদের ছবির মাধ্যমে আমরা ছবির মাধ্যমে হচ্ছে আমাদের যে গল্প রয়েছে বা স্টোরি সেটা আমরা প্রেজেন্ট করতে পারি। আমরা অডিও ভয়েসের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের স্টোরিটাকে প্রেজেন্ট করতে পারি, এবং লাস্টলি হচ্ছে ভিডিওর মাধ্যমে হচ্ছে আমরা আমাদের স্টোরিটাকে প্রেজেন্ট করতে পারি। তো আমরা হচ্ছে মূলত কথা বলবো ভিডিও নিয়ে। যেহেতু আমরা ভিডিওগ্রাফি তৈরি করতেছি সেহেতু হচ্ছে আমরা ভিডিওর সাহায্যে কিভাবে আমাদের যে গল্পটা রয়েছে সেই গল্পটাকে ফুটাই তুলতে পারি। এখন এই ভিডিওর মাধ্যমে যদি আমরা গল্পটাকে ফুটাই তুলতে চাই, এখানে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। আমরা ডিরেক্টলি আমাদের গল্প হচ্ছে ভিডিওর মাধ্যমে প্রকাশ করে দিতে পারি, আর ইনডিরেক্টলি হচ্ছে আমরা আমাদের গল্প ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে পারি। এবার আসা যাক হচ্ছে ডিরেক্ট বলতে কী বোঝায় আর ইনডিরেক্ট বলতে কী বোঝায়। ডিরেক্ট মানে হচ্ছে ধরেন আমরা আমাদের কোনো একটা সাবজেক্ট বাজারে যাবে, বা আমাদের যে মেইন মডেল সে হচ্ছে বাজারে যাবে এবং সে 2 কেজি ইলিশ মাছ কিনে নিয়ে চলে আসবে, এটাই হচ্ছে আমাদের মেইন গল্প। তো আপনি কি করতে পারেন, আপনি যদি এটাকে ডিরেক্টলি হচ্ছে অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করতে পারেন, সেটা হচ্ছে ডিরেক্ট আপনার সাবজেক্ট বাসা থেকে বের হলো বা হাতে একটা ব্যাগ নিয়ে বাজারে গেল, 2 কেজি ইলিশ মাছ কিনলো এবং নিয়ে চলে আসলো। ডিরেক্টলি আপনি পুরো সিনারিওটা হচ্ছে বা সিনেমাটোগ্রাফির মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে আপনি পুরো এই গল্পটা হচ্ছে তুলে ধরলেন। আর ইনডিরেক্ট হচ্ছে সাবজেক্ট যে বাজারে যাচ্ছে এবং 2 কেজি ইলিশ মাছ কিনে আনতেছে, এই গোটা ব্যাপারটাকে হচ্ছে একটা থিমের মধ্যে নিয়ে আসা, একটা অন্য বইতে প্রেজেন্ট করা, যে আমার সাবজেক্ট যে বাজারে যাচ্ছে এটা বোঝানো। হ্যাঁ, নর্মালি এটা বোঝানো যায় কোন ওয়েতে, জাস্ট সে সকালবেলা একটা থলে হাতে নিয়ে হাঁটতেছে, রাস্তা দিয়ে যাইতেছে, দেন হচ্ছে নর্মালি সে কাম ব্যাক করলো, জাস্ট হচ্ছে ব্যাগের মধ্য থেকে ইলিশ মাছ বের করলো। এটার মাধ্যমেও কিন্তু আপনি বুঝাইতে পারেন যে সে বাজারে গেছিল, বাজার থেকে হচ্ছে জাস্ট ইলিশ মাছ কিনে নিয়ে চলে আসছে। তো এটা হচ্ছে ইনডিরেক্টলি বোঝানো।
ওকে, তো এইবার ডিরেক্টলি যদি আমরা কাজ করতে চাই বা ডিরেক্টলি যদি হচ্ছে আমরা ভিডিওর মাধ্যমে বোঝাতে চাই, তাহলে হচ্ছে আমাদের এখানে কয়েকটা ব্যাপার একটু খেয়াল রাখতে হবে। তা হচ্ছে শোকেস ইওর এক্সপার্টাইজ, এক্সপ্লেইন এ ট্রেন্ড, শো এ প্রসেস, আর একটা হচ্ছে ইন্সপায়ার। তো প্রথমেই আসা দেখো হচ্ছে শোকেস ইওর এক্সপার্টাইজ। এটা হচ্ছে আপনার মধ্যে যে প্রতিভা রয়েছে সেটাকে হচ্ছে আপনাকে দেখাতে হবে। আপনি নর্মালি চিন্তা করলেন যে আপনি একটা ভিডিও তৈরি করতে চান, হ্যাঁ, আপনার মধ্যে সম্পূর্ণরূপে যে প্রতিভাটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে দেখাতে হবে যে আপনি যে এই বিষয়ের উপর এক্সপার্ট বা এই বিষয়ের উপরে অনেক কিছু জানেন। এই ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণরূপে আপনাকে ঢেলে দিতে হবে, মানে প্রপার জিনিসটাকেই হচ্ছে আপনাকে ঢেলে দিতে হবে। এরপরে আসে হচ্ছে এক্সপ্লেইন এ ট্রেন্ড। একটা ট্রেন্ড হচ্ছে তৈরি করে ফেলেন বা একটা ট্রেন্ডের সাথে চলেন। সামহাও কোনো একটা স্টোরি বলতে গেলে বা কোনো একটা যখন আমরা গল্প তৈরি করতে চাই সেটাকে হচ্ছে একটা পার্ট অনুযায়ী সাজান। নর্মালি হচ্ছে অনেক ক্ষেত্রে এমন হয় যে আপনি গল্পটা বোঝাতে গেলেন, আপনি নর্মালি অনেক সিনেমার ক্ষেত্রে দেখবেন এমন হয়েছে যে কিছু কিছু সিনেমায় আপনি ঠিক গল্পটা বুঝে উঠতে পারলেন না। হ্যাঁ, তো আমরা যতটা সিম্পল মনে করি গল্পটা আসলে ঠিক অতটা সিম্পল করে বানানো হয়নি। তো নর্মালি আমরা যখন কোনো ভিডিও করব, আমরা তো যেহেতু ওরকম অডিয়েন্স নিয়ে খেলতে পারবো না, কারণ হচ্ছে আমরা ওই লেভেলে মুভি তৈরি করতে পারবো না। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা পার্ট বাই পার্ট আকারে হচ্ছে বা পরপর হচ্ছে সাজিয়ে সুন্দর একটা ভিডিও সেখান থেকে তৈরি করে নিতে পারি। হ্যাঁ, যেমন হচ্ছে কোনো একটা জিনিস হচ্ছে চলতেছে, তার পরবর্তীতে কি হবে, তার পরবর্তীতে কী হবে, আমরা হচ্ছে এইভাবে হচ্ছে ভিডিওটাকে সাজাতে পারি। এরপরে আসা হচ্ছে প্রসেস। নর্মালি আপনি চিন্তা করেন যে আপনি একজন ব্লগার, ফুড ব্লগার, হ্যাঁ, তো বা আপনি একজন ডেইলি ব্লগার। তো আপনি কি করবেন, আপনি যদি নর্মালি এরকমটা চিন্তা করেন যে আপনি সকালবেলা উঠে কি করলেন, সকালবেলা উঠে এই করলেন, দেন হচ্ছে সেটা ভিডিও করে আপলোড দিয়ে দিলেন। কিন্তু বেসিক্যালি হচ্ছে আপনি যদি অডিয়েন্সকে আটকায় রাখতে হয় তাহলে হচ্ছে আপনাকে কিছু প্রসেস দেখাতে হবে। হ্যাঁ, নর্মালি চিন্তা করেন যে আপনি যদি এইখানে এমনটা করেন যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, দেন হচ্ছে আপনি দাঁত ব্রাশ করতেছেন, আপনি সেই ভিডিও দেখাচ্ছেন, মুখ ধুচ্ছেন, সেই ভিডিও দেখাচ্ছেন। জাস্ট আমাদের এত কিছু করার দরকার হয় না। আপনি যে সকালবেলা ঘুম থেকে উঠলেন, আপনি দাঁত ব্রাশ করবেন, তারপর মুখ ধুয়ে বেরোবেন, এই সব বিষয়গুলো কিন্তু আমরা একটা প্রসেসের মধ্যে দেখাতে পারি। কীরকম, নর্মালি চিন্তা করেন যে আমার সাবজেক্ট ঘুম থেকে উঠছে, জাস্ট হচ্ছে বিছানা থেকে পাটা ফেললো ফ্লোরে, দেন হচ্ছে হেঁটে ওয়াশরুমের দিকে গেল, জাস্ট এই একটা শট। সেকেন্ড শটেই হচ্ছে যাচ্ছে সে ব্রাশে পেস্ট লাগাচ্ছে, শেষ, সেকেন্ড শট শেষ। থার্ড শটে হচ্ছে সে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরোচ্ছে। তো এইখানে আমাদের বেশ কিছু শট কিন্তু মিসিং। আমরা কিন্তু অনেকটা জিনিসই দেখাইনি, কিন্তু তারপর আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে গেছি যাতে করে অডিয়েন্স বুঝতে পারে সে সকালবেলা ঘুম থেকে উঠছে। ব্রাশে পেস্ট লাগানো মিন্স হচ্ছে সে তো শুধুই ব্রাশে পেস্ট লাগাবে না, নিশ্চয়ই দাঁত ব্রাশ করার জন্যই পেস্ট লাগাবে। এবং থার্ড হচ্ছে সে যখন তাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বের হলো, দ্যাট মিন্স সে শাওয়ার নিয়েছে, দ্যাটস ওয়াই হচ্ছে সে মাথা মুছতে মুছতে বের হচ্ছে। তো এইখানে আমাদের গোসল করার প্রসেস দেখানোর দরকার হয়নি, এখানে আমাদের দাঁত ব্রাশ করার কোনো প্রসেস দেখানোর দরকার হয়নি, কিন্তু তারপরেও আমরা একটা প্রসেস মেনটেন করে সামনের দিকে গেছি। তো এই ব্যাপারগুলো একটু মেনটেন করতে হবে। আর 4 নম্বরে হচ্ছে ইন্সপায়ার। এমন একটা গল্প, এমন একটা স্টোরি তৈরি করতে হবে যেটা দিয়ে অডিয়েন্স ইন্সপায়ার হয়। আপনি নর্মালি কোনো একটা জায়গার একটা ভিডিও তৈরি করলেন, সেই ভিডিও দেখার পর যদি অডিয়েন্স ওই জায়গায় যাইতে তার মন না চায়, কিংবা আপনি কোনো একটা খাবার খেলেন, কোনো একটা ফুড ব্লগ করলেন, তো আপনার ওই ভিডিও দেখার পরে যদি অডিয়েন্সের বা আপনার যে ভিউয়ার তাদের যদি ওই খাবারটা খাইতে ইচ্ছে না করে তাহলে হবে না। সো আপনাকে ভিডিও বা স্টোরিটাকে এমনভাবে প্রেজেন্ট করতে হবে যাতে আপনার অডিয়েন্স প্রচুর পরিমাণে ইন্সপায়ার হতে পারে। এরপরে আসে হচ্ছে ইনডিরেক্টলি, তাহলে আমরা কিভাবে কাজ করব। ইনডিরেক্টলি কাজ করতে হলে এইখানে প্রথমে যে ব্যাপারটা মাথায় রাখতে হবে, ভিজুয়ালাইজেশন দ্য ভিজিওনারি, অর্থাৎ কোনো একটা মানুষের স্বপ্ন, কোনো একটা মানুষ কি চিন্তা করতে পারে সেই চিন্তাটাকে নিয়ে আপনি কাজ করবেন। কোনো একটা মানুষ যে থিঙ্কিং রয়েছে, কোনো একটা মানুষ যে এটা চিন্তা করতে পারে, ওই চিন্তা নিয়েই হচ্ছে আপনাকে কাজ করতে হবে। নর্মালি একটা জিনিস চিন্তা করেন যে আপনার একটা সাবজেক্ট সাইকেল চালায় বাজারে যাচ্ছে, জাস্ট নর্মাল, কিন্তু আপনি এটারে অন্য কোনো ওয়েতে প্রেজেন্ট করতে পারেন, সেই জিনিসটা হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে। হ্যাঁ,
এরপরে আছে হচ্ছে থিঙ্ক লাইক এ সিনেমাটোগ্রাফার। এটা ডেফিনেটলি আপনার জন্য খুবই জরুরি, কারণ আপনি যেহেতু একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, আপনাকে ডেফিনেটলি ওই ওই দিয়ে চিন্তা করতে হবে যে আপনি ঠিক সিনেমাটোগ্রাফিটাকে কত সুন্দর করে তুলতে পারেন। হ্যাঁ, আপনার মাথার মধ্যে শুধু আপনার স্টোরিটাই থাকবে যে আমি আমার স্টোরিটাকে কত সুন্দর ওয়েতে প্রেজেন্ট করতে পারি। এরপরে আসে হচ্ছে কোনটা, ক্যামেরা পজিশন নিয়ে। নর্মালি হচ্ছে আমরা বিভিন্ন ফ্রেমিং, অ্যাঙ্গেলিং এ সকল তো শিখেছি। এরপরে আসে হচ্ছে ক্যামেরার একটা পজিশন আছে। নর্মালি আপনি চিন্তা করেন যে একটা বাচ্চা কাঁদতেছে। হ্যাঁ, একটা বাচ্চাকে আইসক্রিম কিনে না দেওয়ার কারণে হচ্ছে বাচ্চাটা কাঁদতেছে। তো এইখানে নর্মালি গল্পটা হচ্ছে জাস্ট বাচ্চাটাকে আইসক্রিম কিনে দেওয়া হয়নি, দ্যাটস ওয়াই সে কাঁদতেছে। তো এইখানে আপনি পুরোটাই হচ্ছে একটা ভিডিও শর্ট নিতে পারেন যে বাচ্চাটা আইসক্রিম চেয়েছে, আইসক্রিম দেওয়া হয়নি, দ্যাটস ওয়াই সে কান্না করতেছে। ওকে, তো এইটাকে অন্য ওয়েতে আপনি প্রেজেন্ট করতে পারেন। জাস্ট হচ্ছে ছেলেটা আইসক্রিমের দিকে জাস্ট হচ্ছে একবার তাকালো, মানে ছেলেটা জাস্ট ফোকাস দিল, আপনি জাস্ট আইসক্রিমের দিকে একটা শট নিলেন, এবং সেকেন্ড হয় সে পকেটে হাত দিল, পকেট থেকে শুধু পকেটটা টেনে বের করলো, মানে পকেটে কোনো টাকা নেই, এবং থার্ড অপশনে তার চোখের থেকে সামান্য পরিমাণে পানি বের হয়ে আসতেছে। জাস্ট এইটা আপনি প্রেজেন্ট করতে পারেন যে আসলে তার খারাপ লাগা। এগুলো প্রত্যেকটা জিনিস কাজ করবে হচ্ছে ক্যামেরা পজিশন নিয়ে। আপনি আপনার ক্যামেরা পজিশন, অর্থাৎ সে আইসক্রিমের দিকে তাকালো, হ্যাঁ, সে পকেট থেকে হাত টান দিয়ে বের করলো এবং তার চোখ থেকে পানি বেরোলো। তো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে। এরপরে আসে হচ্ছে সিম্বলিক ইউজ অফ মিউজিক। নর্মালি আমরা যে ভিডিওগুলো তৈরি করি, এই ভিডিওগুলো তো ধরেন অডিয়েন্স দেখে, চোখ দিয়ে দেখে, তো তো চোখের সাথে কানের একটা ভালো কম্বিনেশন আছে। যদি আপনার ভিডিও খুব প্রিমিয়াম করতে হয় তাহলে হচ্ছে ন্যাচারাল সাউন্ড অ্যাড করতে হয়। যেমন হচ্ছে কোনো একটা জায়গায় আপনি ট্রেনের একটা ভিডিও দিয়ে কথা বলতেছেন যে এই এলাকায় ট্রেন এইভাবে এইভাবে যায়, তো ওইখানে ট্রেন যাওয়ার যে ভিডিওটা আপনি দেখাচ্ছেন সেই সাথে যদি ট্রেন যাওয়ার যে সাউন্ড, এটা যদি থাকে তাহলে একটা বেশ রিয়েলিস্টিক ফিল আসে। নর্মালি যদি আপনি উপর থেকে একটা ড্রোন শট নেন, সেই ড্রোন শটে যদি দেখা যায় দুটো তিনটা কাক উড়ে যাচ্ছে, সেই সাথে যদি কাকের একটা সাউন্ড অ্যাড করে দেন তাহলে হচ্ছে রিয়েলিস্টিক একটা ফিল আসবে। তো অবশ্যই হচ্ছে আপনাকে কিছু সিম্বলিক ইউজ অফ মিউজিকের দিকেও কিন্তু কিছুটা খেয়াল রাখতে হবে। তো এই যে ইনডিরেক্ট নিয়ে যে কথাগুলো বললাম, এই কথাগুলো নিয়ে হচ্ছে আমি একটা ভিডিও রেখেছি। আপনারা এই ভিডিওটা দেখলে হচ্ছে মোটামুটি বুঝতে পারবেন যে আসলে ঠিক ইনডিরেক্টলি হচ্ছে আপনি আপনার স্টোরি কিভাবে প্রেজেন্ট করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এই ভিডিওতে হচ্ছে আপনারা দেখতে পারতেছেন যে আসলে সিচুয়েশন বোঝানোর জন্য কিন্তু জাস্ট ক্যামেরার পজিশন, ক্যামেরার অ্যাঙ্গেল এটুকুই যথেষ্ট। আপনি তার চোখের দিকে তাকালেই বুঝতে পারবেন যে সে কতটা আতঙ্কে রয়েছে। দুইজন ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমেই হচ্ছে হাতে একটা ছুরি নিয়ে আসতেছে, এটা দেখেই আমরা বুঝতে পারতেছি যে কিছু একটা হতে যাচ্ছে, কিছু একটা হতে যাচ্ছে। জাস্ট দরজায় নক করতেছে, দেন আমরা বুঝতে পারতেছি যে আসলে তাকেই খুঁজতেছে বা সেই দরজায় নক করতেছে। হ্যাঁ, আমরা হচ্ছে প্রত্যেকটা ফুটেজ দেখেই হচ্ছে রিয়েলাইজ করতে পারতেছি যে আসলে ঠিক কী হচ্ছে। যেমন এই ছেলে দুটোকে দেখেই বোঝা যাচ্ছে যে তারা স্কুলের দিকে যাচ্ছে। তারপরে হচ্ছে আপনি হচ্ছে ফুটেজের সাথে কানেকশন খুঁজে পাবেন যে আসলে ঠিক ফুটেজে কী বলতে চায়। সামান্য ধরেন যে 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের ফুটেজ দেখার পরেই হচ্ছে আপনি বুঝে যেতে পারেন যে আসলে ঠিক কী হতে যাচ্ছে এইখানে। আচ্ছা, তো এরপরে আসা যাক হচ্ছে
ভিডিওর আরও একটা পার্ট রয়েছে, অর্থাৎ ভিজুয়াল, যে জিনিসটা হচ্ছে অডিয়েন্সকে তো আমরা ভিজুয়ালি হচ্ছে কোনো একটা গল্প প্রেজেন্ট করি, কারণ আপনি তো হচ্ছে ক্যামেরা দিয়ে কোনো একটা ভিডিও তৈরি করে তারপরে তো আপনি আপনার অডিয়েন্সকে দিবেন, তো আপনার স্টোরিটাকে হচ্ছে সে ভিজুয়াল মানে সে হচ্ছে দেখবে। ওকে, তো সে যখন দেখবে তখনই হচ্ছে আপনার স্টোরিটাকে সে পুরোপুরি ফিল করতে পারবে, যে আপনি কোনো একটা সাবজেক্ট অ্যাংরি সেটা তাকে বুঝাচ্ছেন, কোনো একটা আপনার সাবজেক্ট খুবই হ্যাপি এটা আপনি বুঝাচ্ছেন, এই পুরো ব্যাপারটাই কিন্তু সে ভিজুয়ালি ফিল করে। তো আপনি আপনার অডিয়েন্সকে ভিজুয়ালি ফিল করাতে গেলে বেশ কয়েকটা ব্যাপার এখানে আসে, তা হচ্ছে সিকোয়েন্স, সেন্স, শর্ট আর হচ্ছে মাস্টার শর্ট। তো সিকোয়েন্সগুলো কেমন হয়? নর্মালি দেখেন যে এইখানে সিকোয়েন্স মানে হচ্ছে একটার পর একটা সিকোয়েন্স সাজানো, মানে প্রথমে আমার সাবজেক্ট এই কাজটা করবে, দেন আমার সাবজেক্ট এই কাজটা করবে, দেন সেইটা করবে, দেন এইটা করবে, দেন এইটা করবে। ওকে, আর সেন্স বলতে বোঝায় হচ্ছে এক একটা সেন্স এক একটা অর্থ ক্যারি করে। যেমন হচ্ছে এইখানে বিভিন্ন ধরনের ছবি রয়েছে, এই যদি আপনারা কোনো মুভি দেখে থাকেন তাহলে এই সেন্সগুলো দেখলেই হচ্ছে আপনার মনে পড়ার কথা যে আসলে ঠিক এই পর্বের পরে এই সেন্সটা ছিল। ওকে, তো আমাদের অডিয়েন্সকেও ঠিক এই ওয়েতে রিলেট করাতে হবে যে আসলে সে যাতে দেখলেই বুঝতে পারে যে আসলে এই সেন্সের পরে এই সেন্সটাই ছিল, বা তার মনে যাতে দাগ কেটে থাকে এমন এমন কিছু সেন্স ক্রিয়েট করতে হবে। আর থার্ডলি তো শর্টের ব্যাপারে তো আমরা অনেক কিছুই হচ্ছে ক্লাসে পূর্বের ক্লাসগুলোতে করেছি, যে এক্সট্রিম লং শট, ভেরি লং শট, তারপর হচ্ছে লং শট, মিডিয়াম, ক্লোজ আপ, এক্সট্রিম ক্লোজ আপ, এই সকল শট সম্পর্কে তো আমরা জানি। তো পাবলিককে যখনই আমরা কোনো একটা জিনিস ভিজুয়ালাইজড করাইতে চাই তখনই হচ্ছে কিন্তু আমাদের এই সকল বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে, যে আসলে আমার সাবজেক্ট কি প্রেজেন্ট করতেছে। আমার সাবজেক্ট ধরেন কোনো একটা বনের মধ্যে সে হারাই গেছে, তো এইখানে হচ্ছে আপনাকে লং শট দিয়ে দেখাতে হবে যে আসলে ঠিক সে ওই বনের ভেতরে কতটা ক্ষুদ্র, কতটা ছোট মনে হয় তাকে, সে যে এখানে হারায় গেছে এটা তাকে বোঝাতে হবে, এবং হারায় যাওয়ার ফলে যে সে খুবই বিষণ্ণ এটা তার ফেসে ক্লোজ আপ শট নিয়ে হচ্ছে দেখাতে হবে, যে তার ফেসে যখন ক্লোজ আপ শট যাবে তখন দেখলেই যাতে বোঝা যায় যে সে খুবই বিষণ্ণ, খুবই চিন্তিত। ওকে, এরপরে আসে হচ্ছে মাস্টার শট। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েশনের সময় আপনার কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, তা হচ্ছে এই মাস্টার শট। কারণ আপনি যখনই ভিডিও তৈরি করতে যাবেন তখনই যথাসম্ভব ট্রাই করবেন কিছু মাস্টার শট রাখার, হ্যাঁ, যাতে করে পাবলিকের মানে ভালো লাগবে না কেন, ভালো লেগেই যায়। আপনি যদি মানে এই সেন্সগুলো দেখে থাকেন এই মুভির, তাহলে আপনি দেখতে পারবেন এই মুভির মাস্টার শটগুলো কিন্তু এইখানেই থাকে। আরও অনেক মাস্টার শট থাকে কিন্তু প্রত্যেকটাই কিন্তু মাস্টার শট, যদিও ছবিতে বোঝানো যায় না, তবুও আপনারা যদি ভিডিওর এই সেন্সগুলো দেখতেন তাহলে বুঝতে পারতেন যে প্রত্যেকটা ভিডিওর কিছু পার্ট থাকে যেগুলো মাস্টার শট হিসেবে কাজ করে। যেমন আপনি নর্মালি চিন্তা করেন যে আমরা যখন তামিল মুভির ফাইটিং সেন্সগুলো দেখি, হ্যাঁ, আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগে। আমরা ছবির অন্যান্য অংশে স্কিপ করলেও কিন্তু আমরা ফাইটিং সেন্সগুলো কিন্তু আমরা স্কিপ করি না, কারণ ওইখানে বেশ কিছু মাস্টার শট থাকে যেগুলো আমাদের খুবই ভালো লাগে। তো ওই আপনি একটা ব্লগারকে হচ্ছে ফলো করেন, বা আপনি কোনো একটা ব্যক্তিকে ফলো করেন, বা আপনি তার কন্টেন্ট ক্রিয়েশন করা দেখেন, তো তার কন্টেন্টগুলো আপনার ভালো লাগে কারণ তার ভিতরে আপনি কিছু ভালো লাগে খুঁজে পান। সব শট কিন্তু আপনার ভালো লাগে না, আপনি কিছু বিষয় স্কিপ করে যান, কিন্তু কিছু বিষয় কিন্তু ভালো লাগে। তো আমাদেরও ঠিক ওই রকমই কিছু মাস্টার শট সবসময় হচ্ছে আমাদের যে ভিডিও তৈরি করব তার ভেতরে কিন্তু রাখতে হবে। হ্যাঁ, কারণ আপনি যত গুড ওয়েতে প্রেজেন্ট করতে পারবেন আপনার অডিয়েন্স কিন্তু তত বেশি হচ্ছে জিনিসটাকে ভালো লাগাইতে পারবে, জিনিসটাকে মনে রাখতে পারবে। আচ্ছা, ভিজুয়ালের ভেতরে আছে হচ্ছে সিনেমাটোগ্রাফি নিয়ে তো আমরা এত কিছুই করলাম, আমরা তো অনেক কিছুই শিখলাম এই সিনেমাটোগ্রাফি নিয়ে, কত কিছু লাইটিং, ফ্রেমিং, অ্যাঙ্গেলিং, হ্যাঁ, ক্যামেরা বেসিক থেকে শুরু করে মোটামুটি সব কিছুই শিখলাম। এখানে ডিরেক্ট যে ব্যাপারগুলো থাকে, ডিরেক্ট ব্যাপারগুলোতে আমরা অলরেডি বর্ণনা করে দিয়েছি আপনি ডিরেক্টলি কীভাবে ভিডিও হচ্ছে অডিয়েন্সের সামনে দিতে পারবেন। ডিরেক্ট গল্পটাকে জাস্ট ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করে দিলেন, শেষ। আর একটা ব্যাপার থাকে, তা হচ্ছে সিম্বলিক ব্যাপারটা হচ্ছে কি, যে জিনিসটা হচ্ছে মানুষকে জাস্ট হচ্ছে একটু মনে করায় দেয়া, বা মানুষকে হচ্ছে মানুষ চিন্তা করতে পারবে না যে আসলে ঠিক
এই সিকোয়েন্সটাকে আপনি এইভাবে প্রেজেন্ট করতে পারতেছেন। হ্যাঁ, নর্মালি আপনি এই ছবিটা দেখেন, এই ছবিটা দেখলেই আপনি বুঝতে পারতেছেন যে আসলে ঠিক এইখানে কি হয়েছে। এখানে হয়েছে জাস্ট আইসক্রিমটা পড়ে গেছে এবং অনেকগুলো পিঁপড়ে সেই আইসক্রিমটাকে খাচ্ছে, তো এইটা কারো হাত থেকে পড়ছে, দেনই তো এরকমটাই হয়েছে। তো এই যে কোনো একটা সিম্বল দিয়ে এত সুন্দর একটা গল্প ক্রিয়েট করে ফেলা যে কারো হাত থেকে পড়ছে, দেন হচ্ছে কোনো একটা ইসে পিঁপড়ে খাচ্ছে বা অমুক তমুক হ্যান ত্যান, এখানে অন্য ওয়েতে প্রেজেন্ট করা যায়, যেটা বলতেছিলাম যে কোনো একটা মানুষ তার ঘর থেকে বের হয়ে যাচ্ছে, সে বাসার সবার উপরে রাখ, সে একটা চিঠি লিখে বের হয়ে যাচ্ছে। তো এইখানে সেও যে স্যাড, সেও যে বাসা থেকে চিঠিটা লিখে বের হয়ে যাচ্ছে, তারও যে অনেকটা পরিমাণে খারাপ লাগতেছে, এই খারাপ লাগা প্রেজেন্ট করার জন্য জাস্ট সে যে চিরকুটটা লিখছে, এই চিরকুটের উপরে জাস্ট একটা ফোঁটা পানি ফেলবেন, আর কোনো কিছুর দরকার নেই, আপনি জাস্ট ওই পানির ফোঁটার শটটা নেবেন। এতে করে অডিয়েন্স বুঝতে পারবে যে আসলে ঠিক তার মধ্যে কতখানি স্যাডনেস কাজ করতেছে, কারণ ওই পানির ফোঁটাটাকে অডিয়েন্স হচ্ছে চোখের পানির ফোঁটা হিসেবে নিবে, এবং চোখের পানি যখন পড়ছে তার মানে হচ্ছে যে চিঠিটা লিখছে সে খুবই স্যাড, খুবই স্যাড ছিল বলেই তো হচ্ছে তার চোখ থেকে পানি পড়ছে। তো এইখানে জাস্ট হচ্ছে এক ফোঁটা পানি দিয়ে আপনি তার স্যাড পুরো ইমোশনটাকেই ক্যাপচার করে নিতে পারবেন। ওকে, আচ্ছা, এরপরে আসে হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশনের মেইন ব্যাপার হচ্ছে আপনারা যে ওয়েতে যে ধরনের শটগুলোই নেন না কেন সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে, আপনারা অলওয়েজ কিছু কম্পোজিশন নিয়ে খেলার চেষ্টা করবেন। যেমন হচ্ছে এখানে আপনি প্রত্যেকটা শট যদি দেখেন তাহলে সে দেখতে পারবেন এখানে ডিফারেন্ট ডিফারেন্ট শটগুলো দেখানো হয়েছে, যার মধ্যে হচ্ছে সিমেট্রি রয়েছে, কিংবা প্যাটার্ন নিয়ে খেলা হয়েছে, আলো নিয়ে খেলা হয়েছে, হ্যাঁ, কালার ব্লকিং নিয়ে খেলা হয়েছে। তো এই ব্যাপারগুলো কিন্তু আপনি একটু মেনটেন করবেন, কারণ এগুলো নিয়ে পূর্বের ক্লাসেও কথা হয়েছে। হ্যাঁ, এগুলো নিয়ে বেশি করে কথা বলার কোনো দরকার নেই। আর এরপরে যে ব্যাপারটা থাকে তা হচ্ছে লাইটিং। লাইটিং নিয়েও হচ্ছে আমরা যথেষ্ট এবং অনেকটা পরিমাণে কথা বলে ফেলেছি। লাইটিং তো আমরা জানি। তো এইখানে লাইটিং, সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে লাইটিং আরেকটা বড় ব্যাপার হচ্ছে সাবজেক্ট ঠিক কী চিন্তা করতেছে, বা সাবজেক্টের যে মেইন ফোকাস। যেমন হচ্ছে আপনি যদি এই ছবিটা দেখেন তাহলে দেখতে পারবেন এখানে হচ্ছে আমার যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট কোনো একটা দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, তার দৃষ্টি হচ্ছে এইখানে মেইন ফোকাস। এই জন্য শুধুমাত্র আলো শুধুমাত্র তার চোখের অংশেই ব্যবহার করা হয়েছে, এবং যে শ্যাডোর মাধ্যমে বোঝা যাচ্ছে সে অন্য কারো দিকে বন্দুক তাক করে আছে, কিন্তু এখানে কথা বলতেছে তার চোখ। তো আমাদের লাইটিংয়ের ওই ব্যাপারটাও মেইনলি মাথায় রাখতে হবে যে আমরা ঠিক আসলে যে জিনিসটাকে প্রেজেন্ট করতে চাই, হ্যাঁ, সেই জিনিসটাই যাতে শুধু ফুটে ওঠে। আপনি আপনার যে সেই স্টোরিটাকে ফুটাই তুলতে গেলে আপনার অন্য কোনো কিছুর দিকে ফোকাস দেওয়ার দরকার নেই। আপনি শুধু দেখবেন আপনি যে স্টোরিটা চিন্তা করছেন সেইটা ঠিকঠাক মতো ফুটাই তুলতে পারছেন কি না। যদি আপনি ফুটাই তুলতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি যে কাজ করছেন সেই কাজটা হচ্ছে টপ নচ লেভেলের কাজ হবে। কারণ আমাদের তখনই একটা মুভি ভাল লাগে যখনই হচ্ছে মুভির প্রত্যেকটা সিন, প্রত্যেকটা সিকোয়েন্স আমরা গ্রাব করতে পারি, প্রত্যেকটা ইমোশন আমরা গ্রাব করতে পারি, আমরা প্রত্যেকটা সেন্স সিকোয়েন্স বুঝতে পারি যে আসলে এরপর এই ব্যাপারটা হয়েছে, এই ব্যাপারটার পরে এই ব্যাপারটা হয়েছে। তো এগুলো কিন্তু আমরা যখনই বুঝতে পারবো তখনই কিন্তু হচ্ছে বুঝাইতে পারবো, তখনই কিন্তু হচ্ছে আমরা খুব ভালো কি বলে কন্টেন্ট তৈরি করতে পারবো। ওকে, তো আশা করছি হচ্ছে আজকের ক্লাসে যতগুলো বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে প্রত্যেকটা বিষয় হচ্ছে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাসটা হচ্ছে মূলত এই পর্যন্তই। তো সবাই কাইন্ডলি যার যে কোশ্চেন রয়েছে আমরা কাইন্ডলি হচ্ছে একটু দ্রুত করে কোশ্চেনগুলো করে নিব। ওকে, 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 ওকে। আচ্ছা, এখানে অনেকেই হচ্ছে অলরেডি কোশ্চেন করা শুরু করেছেন। আচ্ছা, ইব্রাহিম ভাই বলেছেন ভাই আমার স্টুডেন্ট আইডি ইমেল ডিজেবল হয়ে গেছে, এখন আমি আচ্ছা, আপনি হচ্ছে একটু স্কাইপেতে নক দেন, তাহলে হচ্ছে আপনি এর একটা সলিউশন পেয়ে যাবেন।
মোহাম্মদ সোহেল ভাই বলেছেন একটু সমস্যার কারণে অ্যাডোব অডিশন সফটওয়্যার আনইনস্টল আবার ইনস্টল করেছি, এখন 3 দিনের ট্রায়াল দিচ্ছে এবং বাকি 3 দিনের ট্রায়াল শেষে আগের মতো ক্র্যাক ভার্সন ব্যবহার করব। আচ্ছা, এই বিষয়ে হচ্ছে আপনি কাইন্ডলি একটু স্কাইপিতে নক দেন এবং স্কাইপিতে একটু যোগাযোগ করেন। ক্লাস সম্পর্কিত কোশ্চেনগুলো করলে সব থেকে বেশি ভালো হয়। বাকিবুল্লাহ ভাই বলেছেন স্যার সব কিছু ভালোভাবে বুঝতে পেরেছি, কিন্তু আমার একটা প্রশ্ন, এই টাইম ওঠার কীভাবে, কোন অ্যাপ দিয়ে কীভাবে কাজ করে আমাদের শিখাবেন, একটু বলবেন প্লিজ। আচ্ছা, আমি আপনার কোশ্চেনটি বুঝতে পারিনি, আপনি কাইন্ডলি যদি আরেকবার একটু কোশ্চেনটা করতেন। রবিউল ইসলাম ভাই বলেছেন পরবর্তী ক্লাস কবে হবে স্যার? আপনাদের আর সিনেমাটোগ্রাফির উপরে কোনো ক্লাস নেই, আজকে রাত্রে অথবা কালকে হচ্ছে আপনারা প্র্যাকটিক্যাল ক্লাস পেয়ে যাবেন। তো আশা করছি সেখান থেকে হচ্ছে আপনাদের বাকি যত ধরনের কোশ্চেন রয়েছে সেগুলো সব সলভ করে ফেলতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে মিরাজ ভাই বলেছেন স্যার আমি ইটিং এসএমআর ভিডিও বানাবো ইনডোরে, এখন ভাইয়া আইফোন 14 দিয়ে প্রোটেক্ট দিয়ে করলে ভালো হবে না রিয়েল ভিডিও? আমি আপনার কোশ্চেনটি বুঝতে পারিনি, আপনি কাইন্ডলি আর একবার একটু কোশ্চেনটি করবেন। ফাহিম ভাই বলেছেন সব কিছু ভালো মতো বুঝতে পেরেছি, কিন্তু ড্রোন এরিয়া রেস্ট্রিক্টেড, এই বিষয়টা একটু ভেঙে বলতেন। আচ্ছা, বেসিক্যালি হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া বলতে বেশ কিছু এরিয়া রয়েছে যে এরিয়াগুলোতে আপনি ড্রোন উড়াতে পারবেন না। যেমন আপনি যদি ঢাকা এয়ারপোর্টে যান বা যে কোনো এয়ারপোর্টের আশেপাশে হচ্ছে আপনি ড্রোন উড়াতে পারবেন না, কিংবা সেনাবাহিনীর যে ক্যাম্পগুলো রয়েছে আপনি এই ধরনের এরিয়াগুলোতে হচ্ছে ড্রোন উড়াতে পারবেন না। তো বেশ কিছু এরিয়া রয়েছে যেগুলো রেস্ট্রিক্টেড, এই সকল এরিয়া হচ্ছে আপনি ড্রোন উড়াতে পারবেন না। হাফিজ ভাই বলেছেন আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা দিয়ে যদি সব কিছুই হয় তাহলে ডিএসএলআর কেনার দরকার আছে কিনা। আমি কিন্তু অ্যাকশন ক্যাম যে কিনতেই হবে কিংবা অ্যাকশন ক্যাম ছাড়া ডিএসএলআর কিংবা ডিএসএলআর কোন কাজে ব্যবহার করবেন, অ্যাকশন ক্যাম কোন কাজে ব্যবহার করবেন, আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে বিস্তারিত বুঝিয়ে বলেছি আপনাদের। তো তারপরে তো এই কোশ্চেন আসার কথা ছিল না। কাফাতুল্লাহ ভাই বলেছেন সুন্দর একটা ক্লাস হয়েছে, ধন্যবাদ কাফাতুল্লাহ ভাই ক্লাসটি মনোযোগ সহকারে করবার জন্য। ইব্রাহিম ইমন ভাই বলেছেন স্কাইপে নক দিয়ে কোনো রেসপন্স করে না, 2 দিন আগে নক দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি টেকনিক্যাল টিমের সাথে কথা বলছি, দেখি কি সমস্যা হয়েছে, আশা করছি দ্রুত সলভ করে দিতে পারবো। রিফাত ভাই বলেছেন ভাইয়া আপনারা কি ক্লায়েন্টের জন্য কাজ করেন? ভিডিওগ্রাফি করতে একটু জানালে ভালো হতো, প্রয়োজন হবে তাই। না, এই বিষয়ে হচ্ছে ক্লায়েন্টের জন্য কোনো কাজ করা হয় না। বেসিক্যালি হচ্ছে আমাদের নিজস্ব যে কাজগুলো রয়েছে আমরা এই কাজগুলোতেই হচ্ছে ব্যস্ত থাকি সব সময়। তো আমাদের যাদের আর কোশ্চেন রয়েছে আমরা কাইন্ডলি একটু দ্রুত কোশ্চেনগুলো করে নিব। আচ্ছা, মিরাজ ভাই বলেছেন ইনডোর এডিটিং স্মার্ট ভিডিও করব, আইফোন দিয়ে ব্যাকগ্রাউন্ড প্রোটেক্ট হলে ভালো হবে না রিয়েল ভিডিও থাকে সেটা ভালো হবে? এক্ষেত্রে কি বলবো, এক্ষেত্রে হচ্ছে ডিপেন্ড করতেছে আপনি আসলে ঠিক এসএমআর কন্টেন্ট ইনডোরে বসে আপনার ঠিক কোন ওয়েতে বা আপনি কোন ধরনের ভিডিও বানাতে চান। দেখেন এসএমআর তো বিভিন্ন ধরনের হয়ে থাকে, কিছু মানুষ ডিরেক্ট ক্যামেরার সামনে বসেই হচ্ছে তো এসএমআর কন্টেন্ট তৈরি করে, কিছু মানুষ হচ্ছে প্রসেসিংগুলো দেখায়, যেমন হচ্ছে সে নিজে রান্না করে দেন নিজে হচ্ছে খাবারগুলো খায়। তো এটা ডিপেন্ড করতেছে হচ্ছে আপনি ঠিক কোন ধরনের কন্টেন্ট তৈরি করতে চান তার উপরে। ইমতিয়াজ আহমেদ ভাই বলেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আজকের ক্লাসটি। ভাইয়া আমাদের কোর্স কতদিনে শেষ হবে? ভাই কোর্সের বিষয়ে তো বলতে পারবো না, তবে আশা করছি এর পরবর্তী ক্লাসগুলো আপনারা পরাপরই পেয়ে যাবেন, কোনো গ্যাপ হবে না ভেতরে। তো কোর্স কত দিনে শেষ হবে ভাই এই বিষয়টা হচ্ছে আমি বলতে পারবো না। আচ্ছা, বাকিউল্লাহ ভাই বলেছেন স্যার সব কিছু ভালোভাবে বুঝতে পারছি, কিন্তু আপনি বিরতি দিলেন এই টাইমের কথা বলছি। আচ্ছা, এই পুরো বিষয়টা হচ্ছে দেখে হচ্ছে আমাদের টেকনিক্যাল টিম, আমি এই বিষয়ে হচ্ছে কোনো কিছুই আপনাদের বলতেও পারবো না, কিংবা হচ্ছে আমি এই সকল সংক্রান্ত কোশ্চেনের অ্যান্সারগুলো দিতে পারবো না, কারণ এই সকল কোশ্চেনের অ্যান্সার দিতে পারে হচ্ছে আমাদের টেকনিক্যাল টিম। তো আর কারো কোনো কোশ্চেন থাকলে কাইন্ডলি একটু দ্রুত কোশ্চেনগুলো করে নেবেন। আচ্ছা, মিরাজ ভাই বলেছেন আলহামদুলিল্লাহ সবই বুঝতে পেরেছি।
আচ্ছা ইব্রাহিম ভাই বলেছেন ভাই আপনারা কোনো অ্যাপের বা ওয়েবসাইটে, আচ্ছা ইব্রাহিম ভাই ক্লাস সংক্রান্ত কোশ্চেন করলে সব থেকে বেশি খুশি হব, কাইন্ডলি ক্লাস সংক্রান্ত কোশ্চেনগুলো করবেন। তো আশা করছি আর কারো কোনো কোশ্চেন নেই, আশা করছি ক্লাসের প্রত্যেকটা বিষয় হচ্ছে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোনো কিছু বলার নেই, কারণ এটা ছিল আপনাদের জন্য লাস্ট ক্লাস। তো আমার জন্য সবাই দোয়া করবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।